কার কোনটা মিস গেছে। আচ্ছা, পড়তে হবে এই চ্যাপ্টারে যা সেগুলো বলি। কোষ প্রাচীরের গঠন পড়তে হবে। হ্যাঁ, কোষ প্রাচীরের গঠন পড়তে হবে, কোষ মেমব্রেনের গঠন পড়তে হবে। তারপর হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে পড়তে হবে। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম ওই যে তরল পদার্থ যেটা, তারপর হচ্ছে যেটা সাইক্লোসিস করে ঘোরে ইত্যাদি ইত্যাদি, সাইটোপ্লাজম। তারপরে আমরা বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, একটার পর একটা আমাদের পড়তে হবে। আমরা ইচ্ছা করলে প্লাস্টিড দিয়ে শুরু করতে পারি। আমরা প্লাস্টিড আগে পড়বো অথবা পরে পড়বো, প্লাস্টিড পড়তে হবে। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টের গঠনটা বিশেষভাবে পড়তে হবে, ক্লোরোপ্লাস্ট, আর সাথে পাশাপাশি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ওগুলো পড়তে হবে। আচ্ছা, তারপরে প্লাস্টিডের পরে আমরা রাইবোজোম পড়তে পারি। রাইবোজোম একটা অঙ্গাণু আছে গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়া পড়তে হবে, খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া পড়তে হবে। তারপরে আমাদের গোলজি বস্তু পড়তে হবে, গোলজি বডি পড়তে হবে। তারপরে আমাদের অন্তঃপ্লাজমীয় জালিকা পড়তে হবে, অন্তঃপ্লাজমীয় জালিকা পড়তে হবে, খেয়াল করো। তারপরে আমাদেরকে সেন্ট্রিওল পড়তে হবে, সেন্ট্রিওল পড়তে হবে। তারপরে আমাদেরকে লাইসোজোম পড়তে হবে, লাইসোজোম পড়তে হবে। গ্লাইওক্সিজোম পড়তে হবে, গ্লাইওক্সিজোম একটা অঙ্গাণু আছে পড়তে হবে। পারঅক্সিজোম পড়তে হবে, পারঅক্সিজোম পড়তে হবে। মাইক্রোটিউবিউল পড়তে হবে, মাইক্রোটিউবিউল পড়তে হবে। তারপরে আমাদেরকে নিউক্লিয়াস পড়তে হবে, সেটা আরো পরে। এইদিকে আমরা যাব, নিউক্লিয়াস যখন পড়বো তারপরে নিউক্লিয়াসের আন্ডারে আমরা ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি ইত্যাদি পড়বো। তো আমরা এখন একটু জানতে চাই, প্লাস্টিড কি আমরা পড়ছি? স্যার অনলাইনে হয়নি। না স্যার হয় নাই। প্লাস্টিড হয় নাই। গতদিন তোমরা কি পড়ছো? রাইবোজোম পড়ছো? জি স্যার, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, অন্তঃপ্লাজমীয় জালিকা, চারটাই। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, অন্তঃপ্লাজমীয় জালিকা, এই চারটাই হয়ে গেছে। এগুলো নোট পাইছো? নোট সহ হয়েছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের প্লাস্টিড রয়ে গেছে না? জি স্যার, সাইটোপ্লাজম, প্লাস্টিড, এই দুইটা, আর কোষ মেমব্রেন, এই তিনটা মোট। কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাস্টিড, এই তিনটাই বাকি রয়ে গেছে বলে বলতে চাচ্ছো? জি স্যার। ঠিক আছে। কেউ কেউ আবার বলে কোষ মেমব্রেন পাইছে। যাই হোক, এখন যে পাইছে তার কথাটা আমি ভাবলাম না। কোষ মেমব্রেন পাও নাই বলেই আমি ধরে নিলাম। তাহলে আমি কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাস্টিড এই তিনটা পড়ায় দেই, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কেউ কেউ যদি পেয়েও থাকে কোষ মেমব্রেন, জানি না কিভাবে পাইছে, সে হয়তো এমন আছে অফলাইনে পড়ে পেয়ে থাকতে পারে, কারণ এই ব্যাচের অনেকে কয়েকদিন আবার অফলাইনেও ক্লাস করছিল। তো যাই হোক, আমি তাহলে এই কোষ মেমব্রেন দিয়ে শুরু করব নাকি? কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাস্টিড এই তিনটা পড়ায় দেই, তাই না? সকালবেলায় আমি সকালবেলায় যদি আমি তিনটা পড়ায় দিতে পারি, আর বিকেলে আবার তোমাদের ক্লাস আছে, বিকেলে যদি এই সেন্ট্রিওল, লাইসোজোম এগুলো যে কয়টা পারি পড়ায় দিই, তাহলে আমরা প্রায় মানে তাড়াতাড়ি আগায় যেতে পারবো, অসুবিধা হবে না খুব একটা। ওই যারা অফলাইনে পড়ে তাদের সাথেই তোমরা থাকবা, খুব একটা পেছনে থাকবা না। ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করি। সবার প্রথমে স্যার, হ্যাঁ বলো। কোষ মেমব্রেন এগুলো তো হয়েছে। হয়েছে? কোন জায়গায় হয়েছে? কিন্তু অনলাইনে? অনেক তো পাইনি, তার থেকে তো কোষ মেমব্রেনটা লেখাই দিই স্যার। অনলাইনে হয়েছে? কোষ মেমব্রেন কি অনলাইনে হয়েছে? স্যার অনলাইনে কিছুদিন করার পর মাঝখানে ওই যে নতুন ব্যাচের সাথে আমরা যখন কিছুদিন ক্লাস করছি তখন হয়েছিল। তখন হয়েছে তো অফলাইনে গিয়ে হয়েছে, অনলাইনে যারা আসছে তারা তো মানে মনে হয় পায় নাই। স্যার আপনি যে অসুবিধা নাই। এখন পড়াতে যে শুরু করছেন স্যার, এগুলো তো অফলাইনে মানে ওই যে নতুন ব্যাচের সাথে এগুলো তো করানো হয়েছিল। ওই যে এখন কথা হচ্ছে নতুন ব্যাচের সাথে তোমরা তো সবাই ক্লাস করতে পারো না, এখানে যারা আছে অল্প কয়েকজন ক্লাস করছিলা, তারপরে তো তাদেরকে সরাই দিছিলাম। তাহলে কি এগুলো পরে পড়াবো নাকি তাড়াতাড়ি কথা শেষ করো, আমাকে যেটা বলবো আমি সেটাই পড়াবো। সামনের দিকে পড়ান, তারপর এগুলো পড়াইন শেষ দিকে। শেষ দিকে পড়ালে তখনও তো তোমরা যারা পড়ছো তাদের তো বসে থাকতে হবে। স্যার আজকে যদি একটা কাজ করি, আমি একটা মাঝখান দিয়ে যাই, মধ্যপন্থা করি। সেটা হচ্ছে যে আমি এই কোষ মেমব্রেন আর সাইটোপ্লাজম এখন আমি পড়ায় দিই। নোটটা দরকার বোধে, নোট করতেই তো সময় বেশি লাগে। নোট তোমরা গ্রুপে, এখন যারা বললা যে তোমরা করছো, তোমাদের কাছে নোট আছে, তোমরা নোটটা গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে স্যার। তাহলে তো আর বেশি টাইম লাগবে না। স্যার তাইলে ভালো হয়। হ্যাঁ তাইলে ভালো হয়। হ্যাঁ,
ঠিক আছে, আমি এখন পড়ায় দেই, বুঝাই দেই, সমস্ত কথা বলে দেই, বুঝাই দেই, কিন্তু নোটটা আমি দিলাম না গ্রুপে। নোটটা তোমরা যারা বলছো যে অফলাইনে তোমরা বা বিভিন্ন যেভাবেই যে যেটা পড়ছো, তুমি অফলাইনে তোমার নোটটা সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, তাহলে নোট করার টাইমটা সেভ হলে আর বেশি সময় লাগবে না। কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা লাইনে থাকো, একটু একটা নজর একটু লাইনে থাকো, আমি একটা ছবি একটু নামাই নিয়ে আসি। ছবিটা একটু চোখের সামনে রাখলে একবার একটু দেখলে ওদের ভালো লাগবে। এক মিনিট একটু লাইনে থাকো, সময় লাগবে না। আমার রাত্রি করা উচিত ছিল, আমার রাত্রে খেয়াল ছিল না। সেল, আচ্ছা তাহলে সেল ওয়ালটা আগে লাগবে, সেল ওয়াল আগে, তারপরে সেল মেমব্রেন। কারণ আগে বাইরের দিকে থাকে হচ্ছে ওয়াল, মানে কোষ। ও কোষ প্রাচীর তো পড়াইছি, কোষ প্রাচীর তো লাগবে না তোমাদের, লাগবে? না স্যার। কোষ মেমব্রেন লাগবে, ঠিক আছে, কোষ প্রাচীর লাগবে না, সেল মেমব্রেন। বুঝাই দিতে বেশি সময় লাগবে না, নোটটা তোমরা যদি পেয়ে যাও তো খুব একটা সময় লাগবে না। আরে যা। ঠিক আছে, ছবি পেয়ে গেছি, এটা একটু আমি দেখাবো না, আমি একটু ডাউনলোড করে রাখি। অসংখ্য ছবি আছে, আমি এখন হাতের কাছে তাড়াতাড়ি যেটা পাইছি সেটা নামাইছি, কিন্তু এটা তো দেখা যায় খুব একটা ভালো ছবি হয় না। যাই হোক, এটা একটা কোষ মেমব্রেনের অল্প একটু জায়গার ছবি। কোষ মেমব্রেন জিনিসটা কি সেটা নিয়ে আমি কথা বলবো, তারপর আমি এটার ছবি এঁকেও দেবো। এখানে যে ছবিটা নামানো হয়েছে তাড়াহুড়ো করে খুব বেশি ভালো ছবি নামানো হয় নাই। আসলে কোষ মেমব্রেন তৈরিতে দেখবা যে কোনো কোষের মেমব্রেন, কোষ মেমব্রেন কোথায় কোথায় আছে, তোমার একটা সম্পূর্ণ যে কোষ তার বাইরেও একটা মেমব্রেন থাকে। আবার কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু আছে, এই যে রাইবোজোম বলো, গোলজি বডি বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, এগুলোর বাইরে একটা মেমব্রেন আছে। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে ঝিল্লি বা নরম পর্দা। আমাদের টোটাল কোষের বাইরেও একটা নরম এরকম পর্দা আছে, এটাই হচ্ছে সেটা। এখানে এই মেমব্রেনটার গঠনটা ওরা জুম করে দেখানোর চেষ্টা করছে, যদিও ছবিটা খুব একটা ভালো ছবি না। অসংখ্য ছবি তোমরা নোটে ইয়াতে পেয়ে যাবা, কি বলা যায়, গুগলে। তো আমি এই ছবিটা কিন্তু আঁকবো বটে। এখান থেকে একটুখানি কথা বলি, ছবিটা ভালো না এমন নামানো হয় নাই। সেটা হচ্ছে এই উপরে দেখো একটা লেয়ার দেখা যায়, আর নিচেও একটা লেয়ার দেখা যায়। তাহলে এটা বুঝে নিবা যে কোষ মেমব্রেনটাকে যদি তুমি খুব মাইনিউটলি দেখো, তার যদি একদম আণবিক লেভেলের গঠনটা তুমি দেখো, তাহলে সেখানে দেখবা দুইটা লেয়ার আছে, দুইটা স্তর আছে, এবং এই দুইটা লেয়ার তৈরি হয় লিপিড নামক এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে, আর তার মাঝে মাঝে প্রোটিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে। লিপিড আর প্রোটিন এই দুইটা জিনিস দিয়ে থাকে। খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপিড, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপিড, আর তার মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছ বড় বড় ওরা এখানে ফিরোজা কালার করছে, এগুলো হচ্ছে প্রোটিন। আসলে এই লিপিড আর প্রোটিন দিয়েই আলটিমেটলি কোষ মেমব্রেনটা তৈরি হয়। আমি একটা ছবি তোমাদের আঁকি, ছবিটা আঁকলেই তোমরা বিষয়টা আরো পরিষ্কার হতে পারবা। ওরা যেভাবে ছবিটা দিয়েছে তার চেয়ে আমরা আঁকলে পরে বুঝতে পারবো ভালো। খেয়াল করো, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের ভেতরে একটা অর্ধতরল জেলির মতো পদার্থ থাকবে, যাকে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে এই যে আবরণটা, এটা হচ্ছে কোষ পর্দা বা কোষ মেমব্রেন। কোষ পর্দা বা কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন, অনেক সময় এটাকে প্লাজমা লেমাও বলে, প্লাজমা লেমা, এর নামের আর শেষ নাই। সেল মেমব্রেন বলে, বায়ো মেমব্রেন বলে, প্লাজমা লেমা বলে, প্লাজমা মেমব্রেন বলে, নানা রকমের নাম এর আছে। বাংলায় কোষ পর্দা বলে, কোষ ঝিল্লি বলে, ঠিক আছে। আর যদি উদ্ভিদ কোষ হয় তাহলে এর বাইরে কিন্তু একটা শক্ত আবরণ থাকবে, কোষ প্রাচীর বলতে একটা শক্ত আবরণ থাকবে, যেটা এর আগের ক্লাসে পড়েছো বলে তোমরা দাবি করছো, সুতরাং আর ওটা নিয়ে আমরা কথা বলবো না। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় যেটা, কোষ প্রাচীরের ঠিক নিচেই কোষ মেমব্রেন থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষে তো কোষ প্রাচীর জিনিসটা থাকে না, তখন একদম সর্বাপেক্ষা বাইরে, সরাসরি সবার বাইরেই থাকে হচ্ছে কোষ মেমব্রেন। তাহলে উদ্ভিদ কোষে কোষ মেমব্রেনের অবস্থান হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ মেমব্রেনের অবস্থান হচ্ছে একদম কোষের সর্বাপেক্ষা বাইরে।
কারণ এখানে কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না। আচ্ছা ঠিক আছে, কোষ মেমব্রেনটা এমন, এটা উদ্ভিদ এবং প্রাণী সব কোষের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলি, অনেক সময় দেখা যায় এই কোষ মেমব্রেনটা, বিশেষ করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় কোষ মেমব্রেনটা কোনো কোনো জায়গায় এরকম ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়ে। কোনো কোনো সময় কিন্তু এরকমটা হয় যে কোষ মেমব্রেন অনেক সময় ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে, তখন এটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল। এই কথাটা হয়তো এর আগে বলা হয় নাই, জানি না আমি বলছি কিনা। অনেক সময় কোষ মেমব্রেনটা এরকম ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে, তখন এই ভাঁজটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল। এবং অনেক সময় দেখা যায় এই যে ভাঁজটা, এখান থেকে কোষ মেমব্রেনটা ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে গেল, এর মধ্যে অনেক সময় তরল পদার্থ এসে জমে। হ্যাঁ, এই কোষ প্রাচীর থেকে বা অন্য কোথাও থেকে কোষ যখন তরল পদার্থ কোষের মধ্যে ঢোকে, তখন তার কিছুটা একটা অংশ এই কোষ পিনোসাইটিক ভেসিকেল যেটাকে বললাম থলি, তার মধ্যে এসে জমে। সেইটা যদি জমে, তাহলে সেই জমার প্রক্রিয়াটাকে বলা হয় পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটিক ভেসিকেল কাকে বলে? কোষ মেমব্রেন যদি কখনো ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে, তখন তাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকেল বা পিনোসাইটিক ফোস্কা বলে। আর পিনোসাইটোসিস কাকে বলে? যদি ওই ভেসিকেলের মধ্যে বিভিন্ন প্রকার তরল পদার্থ এসে জমে বা সঞ্চিত হয়, তাহলে সেই তরল সঞ্চয়ের প্রক্রিয়াটাকে বলা হয় পিনোসাইটোসিস। কথা হয়ে গেল। এবার আসো, এই যে কোষ মেমব্রেন, এর যদি আমরা গঠনটা খুব কাছ থেকে দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। আচ্ছা, গঠনের কাছে যাই, তার আগে আরেকটু কথা বলি। এই যে কোষ মেমব্রেনটা, এটা কেমন, এটার কিছু বৈশিষ্ট্য বলি। এটা কিন্তু জীবন্ত, এটা কিন্তু মৃত নয়, এটা জীবন্ত। কিন্তু উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীর থাকে, যেটার কথা আমরা এখানে বলি নাই, আগে বলেছি হয়তো, সেটা কিন্তু মৃত, কিন্তু কোষ প্রাচীরটা হচ্ছে জীবন্ত। বলতে পারো যে স্যার মৃত আর জীবন্ত ব্যাপারটা এখানে কিভাবে আসছে? আসছে এইভাবে, এই যে কোষ মেমব্রেন, সে বাইরের পরিবেশের সাথে, বাইরের যে কোনো উদ্দীপনার সাথে সে রেসপন্স করতে পারে। বাইরের উদ্দীপনার সাথে এই কোষ মেমব্রেন রেসপন্স করতে পারে। বাইরে যদি একটা খুব ক্ষারীয় পরিবেশ হয়, খুব অম্লীয় পরিবেশ হয়, হ্যাঁ, কি বলা যায়, বা কোনো দেখা যাচ্ছে কোনো পয়জনাস সাবস্টেন্স এখানে আসে, এই যে কোনো একটা কন্ডিশন যদি আসে, অথবা দেখা যাচ্ছে এই কোষের জন্য দরকারি কোনো উপাদান এখানে আসছে, তাহলে এই কোষ মেমব্রেনটা সেই উপাদানটাকে ভেতরে ঢোকানোর জন্য অথবা ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য নানা রকমের রেসপন্স করে। বাহ্যিক পরিবেশের সাথে এই কোষ মেমব্রেনটা রেসপন্স করে, সেই জন্য কোষ মেমব্রেনটা কিন্তু অ্যালাইভ, কোষ মেমব্রেনটা কিন্তু জীবিত, এটা মৃত না। তারপরে আসছে দেখো, এই কোষ মেমব্রেনটা তোমার নমনীয়, বুঝতে পারছো, নরম, এটা একদম পাতলা এবং নরম এবং ভাঁজ করে ফেলা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা স্বচ্ছ, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা অর্ধ স্বচ্ছ হতে পারে, বুঝতে পারছো। সাধারণত এরা স্বচ্ছ কোষ মেমব্রেনটা, তবে কখনো কখনো অর্ধ স্বচ্ছ হতে পারে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোষ মেমব্রেনটা হচ্ছে ভেদ্য না, কোষ মেমব্রেনটা হচ্ছে অর্ধভেদ্য। কোষ মেমব্রেনটা হচ্ছে অর্ধভেদ্য, কোষ প্রাচীরটা হচ্ছে ভেদ্য। অর্ধভেদ্য আর ভেদ্য ব্যাপারটা কি? যদি কোনো একটা প্রাচীর বা ওয়াল ভেদ করে কেউ সহজেই চলে যেতে পারে, বেশিরভাগ পদার্থই চলে যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো ভেদ্য। কিন্তু এই কোষ মেমব্রেনটা হচ্ছে অর্ধভেদ্য। এর আণবিক গঠনটা এমন, এর ভেতর থেকে কেউ কেউ যেতে পারবে আর কেউ কেউ যেতে পারবে না। ও যাদেরকে অ্যালাউ করবে সে যেতে পারবে, আর ও যাদেরকে অ্যালাউ করবে না সে যেতে পারবে না। এই জন্য কোষ মেমব্রেনটা সবার জন্য ভেদযোগ্য নয়, কেউ কেউ ভেদ করতে পারে, কেউ কেউ পারে না। এই জন্য কোষ মেমব্রেনটাকে বলা হয় সেমি পারমিয়াবল বা অর্ধভেদ্য পর্দা। তাহলে যদি আমরা এরকম একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই, তাও পারি, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ঠিক নিচে এবং প্রাণী কোষে কোষের সর্বাপেক্ষা বাইরে যে অর্ধভেদ্য পাতলা এবং নমনীয় পর্দা দ্বারা কোষের অভ্যন্তরীণ বস্তুসমূহ বেষ্টিত থাকে বা সংরক্ষিত থাকে, তাকে কোষ মেমব্রেন বলে। আবার বলি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ঠিক নিচে এবং প্রাণী কোষে কোষের সর্বাপেক্ষা বাইরে যে পাতলা, নমনীয়, জীবন্ত, অর্ধভেদ্য পর্দা দ্বারা
কোষের অভ্যন্তরীণ সকল বস্তু সংরক্ষিত থাকে বা বেষ্টিত থাকে তাকে কোষ মেমব্রেন বলে। কি সংজ্ঞাটা বলা যায় এরকম নাকি যায় না? বলা যায় স্যার। বলা যায়। আরেকবার শোনো, এগুলো প্রয়োজন বোধে আরেকবার রেকর্ড শুনে নিবা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ঠিক নিচে, আর প্রাণী কোষে কোষের সর্বাপেক্ষা বাইরে বিদ্যমান যে পাতলা, নমনীয়, জীবন্ত, অর্ধবেদ্য পর্দা দ্বারা কোষের অভ্যন্তরীণ সকল বস্তু সুরক্ষিত থাকে বা বেষ্টিত থাকে তাকে কোষ মেমব্রেন বলে। তাহলে বোঝা গেল কোষ মেমব্রেন কাকে বলে। আচ্ছা, এবার এই কোষ মেমব্রেনটার আণবিক গঠনটা নিয়ে আমি কথা বলবো। তুমি যদি এই কোষ মেমব্রেনের খুব ছোট্ট একটা জায়গা জুম করে দেখো, ধরো এই জায়গাটাকে আমি জুম করব, তাহলে দেখবে এখানে যেটা আছে, এখানে তুমি এরকমের 2 স্তর লিপিড অণু পাবে। লিপিড অণুগুলো এমন, তাদের আবার গোল মাথা আছে আর 2টা লেজ আছে, এবং 2 স্তর লিপিড অণু এমন ভাবে থাকে যে তাদের মাথাগুলো থাকে এরকম 2 বাইরের দিকে। এই যে কোষের বাইরের দিকে থাকবে একটা স্তরের মাথা, আর কোষের ভেতরের দিকে থাকবে আরেকটা স্তরের মাথা। অর্থাৎ এই ধরো কোষটার বাইরের দিকে এই দিকটা, আর কোষের ভেতরের দিকটা এই দিকটা। এই হচ্ছে কোষ মেমব্রেন। আমি এটাকে জুম করছি, তার মানে এখানে তুমি 2টা লেয়ার পাবে। এই যে দেখো, এইটাকে যদি জুম করে এখানে আমি দেখাই, এটাকে ধরো আমি জুম করবো, তাহলে এখানে তুমি এরকম 2টা লেয়ার পাবে। এরকম একটা লেয়ার হবে এরকম, আরেকটা লেয়ার হবে এরকম। জানি না দেখা যায় কিনা, সেটাই আমি আবার এখানে জুম করতেছি। তার মানে 2 স্তর লিপিড থাকবে এখানে। এক স্তর লিপিডের মাথা থাকবে ভেতরের দিকে, আরেক স্তর লিপিডের মাথা থাকবে বাইরের দিকে। কোষের ভেতরের দিকে থাকবে এক স্তর লিপিড, কোষের বাইরের দিকে থাকবে আরেক স্তর লিপিড। বুঝতে পারছো না পারো নাই? এরকম দেখো, আরেকটু বড় করে যদি দেখি, এই 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 একটা লেয়ার থাকবে, আবার আরেকটা লেয়ার এই থাকবে। এই কোষ মেমব্রেনের এইখানে এরকমের 2টা স্তর লিপিড আছে। এইটাকেই আমরা এখানে জুম করে আঁকতেছি। প্রত্যেকটা লিপিড অণুর এরকমের একটা গোল মাথা থাকে আর 2টা লেজ থাকে। তাহলে 2টা লিপিড অণু এরকম পরস্পরের মুখোমুখি থাকে। মাথাটা হচ্ছে, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে জল আকর্ষী হাইড্রোফিলিক, আর এই লেজ যেটা, লেজ থাকে 2টা, সে হচ্ছে জল বিকর্ষী বা হাইড্রোফোবিক। এইভাবে 2 স্তর লিপিড অণু থাকে। খেয়াল করো, 2 স্তর লিপিড অণু থাকে, এবং এই লিপিডের অণুগুলো এমন, এরা একদম কি বলা যায়, বর্ণহীন। লিপিডের অণুগুলো হচ্ছে বর্ণহীন, এদের কোনো রং নাই। এবং তুমি যদি মাইক্রোস্কোপের নিচে তাকাও, অনেক সময় লিপিড অণু তোমার চোখেই পড়বে না, কারণ এদের তো নির্দিষ্ট কোনো রং নাই, তাই তোমার চোখে পড়বে না। এরকম 2 স্তর লিপিড থাকে। আর এই লিপিডের মাঝে মাঝে প্রোটিন গুলো ঢুকানো থাকে, বড় বড় প্রোটিনের অণু ঢুকানো থাকে, বেশ বড় বড় প্রোটিনের অণু। প্রোটিনের অণুগুলোর রং বেশিরভাগ ক্ষেত্রেই গাঢ় বা বাদামি বা কালো বর্ণের। এরকম ধরো, আবার এখানে লিপিড আছে, আবার এই লিপিড ধরো লিপিড আছে। এই ক্যামেরাটা একটু পিছনে আনেন। সরি, হ্যাঁ খেয়াল করিনি। এই যে, তাহলে দেখো এই এক স্তর লিপিড, আবার এই এক স্তর লিপিড, তার মাঝখানে দেখো আমি একটা বড় প্রোটিন অণু ঢুকাই দিচ্ছি। আবার এমন হয় কিছু প্রোটিন অণু একটা লেয়ারের মধ্যে ঢুকে বসে থাকে। এই যে এখানে তো 2 স্তর বা 2 লেয়ার লিপিডের মধ্যে এই বড় প্রোটিনটা ঢুকানো আছে। কিন্তু আবার এমনও হয় কোন কোন প্রোটিন অণু একটা লিপিড স্তরের মধ্যে ঢুকানো থাকতে পারে। ধরো এখানেও থাকতে পারে এরকম, এই যে এক স্তর লিপিড অণুর মধ্যে ঢুকানো আছে, ঠিক আছে, 2 স্তরটাকে সে টাচ করে না, এরকমও হয় এরকম। তাহলে দেখো, খেয়াল করো, এগুলো হচ্ছে সব প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন। এখন খেয়াল করো, আমি একটু আগে বলেছি এই লিপিডের অণুগুলো হচ্ছে বর্ণহীন। তারপর আমি বলেছি যে এই লিপিডের অণুর গোল যে মাথা থাকে সে হচ্ছে জল আকর্ষী, আর যে 2টা লেজ থাকে সে হচ্ছে জল বিকর্ষী। এবং আরো একটা কথা বলি, তার এই যে জল আকর্ষী যে মস্তক বা মাথা, এটা তৈরি হয় লেসিথিন নামক এক প্রকার লিপিড দিয়ে। লেসিথিন, এবং লেসিথিন এমন একটা লিপিড, সেই লিপিডটাকে বলে ফসফোলিপিড। ফসফোলিপিড কেন বলে? তুমি দেখবা এমন অনেক লিপিড আছে, বিশুদ্ধ লিপিড, যার ভিতরে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল ছাড়া কিছু নাই। আবার এমন অনেক লিপিড আছে যার ভিতরে ফ্যাটি অ্যাসিড আছে, গ্লিসারল আছে, সাথে ফসফরাস মেশানো আছে। যদি কোনো লিপিডের সাথে ফসফরাস মেশানো থাকে তবে তাকে ফসফোলিপিড বলে। এই যে গোল যে মাথাটা,
জল আকর্ষণকারী যে মাথাটা সেটা একটা ফসফোলিপিড এবং ওর নাম হচ্ছে লেসিথিন। আর এই যে জল বিকোষী দুইটা লেজ থাকে, এই লেজ দুইটাও ফসফোলিপিড, তবে এই লেজ দুটো হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড নামক এক প্রকার ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে এই কথা দুটো মনে রেখো, প্রত্যেকটা লিপিডের বৃহৎ দুইটা অংশ, একটা হচ্ছে গোল মাথা যেটা জল আকর্ষণকারী, সেটা হচ্ছে লেসিথিন নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। আর যে দুইটা লেজ তারা হচ্ছে জল বিকর্ষী, তারা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড নামক ফসফোলিপিড দিয়ে তৈরি। আচ্ছা, এখন দেখো একটা অণু, বড় একটা অণু, তার দুইটা অংশ, একটা মাথা আর দুইটা লেজ। তার এক অংশ করে জল আকর্ষণ, আর এক অংশ করে জল বিকর্ষণ। তো এই কোষ মেমব্রেনের মধ্যে বা আশেপাশে জলের কিন্তু অভাব নাই, তাই জলের সংস্পর্শ সবসময় তারা পায়। আর জলের সংস্পর্শ পেলেই এই মাথাটা জল আকর্ষণ করতে চায় আর লেজ জল বিকর্ষণ করতে চায়। একই অণুর দুইটা অংশ দুই কাজ করে, যে কারণে এই লিপিডের অণুটা স্থির থাকতে পারে না, সে কাঁপতে থাকে, জোরে জোরে কাঁপে, এমনকি মাঝে মধ্যে সে ভনভন করে ঘোরে, এমনকি উপরে নিচে আপ ডাউন করে। এই কাজটা সে খুব দ্রুত বারবার করে। প্রত্যেকটা লিপিড অণু জলের সংস্পর্শে আসা মাত্র স্থান বিনিময় করে, কাঁপে, ঘোরে, আপ ডাউন করে। এই জিনিসটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। লিপিডের অণুর এই যে অনবরত সঞ্চালন, ঘূর্ণন, এই জিনিসটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং লিপিড অণুর এই আচরণটা অনেকটা পানির অণুর মতো। তুমি দেখবা যখন ফিজিক্স পড়বা তখন দেখবা যে কোনো পানি বা তরল পদার্থের অণু স্থান বিনিময় করে, আর কঠিন পদার্থের অণু স্থান বিনিময় করে না, কিন্তু নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে। আর গ্যাসীয় পদার্থের অণু স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাহলে তরলের অণু স্থান বিনিময় করে, এই লিপিডের অণুগুলো তাই করে, স্থান বিনিময় করে। ধরো এইটা কাঁপলো, এই পাশে আসলো, ও এসে এই জায়গা দখল করে, আবার এইটা কেঁপে ওই পাশে গেল, তো এই পাশেটা সেই জায়গা দখল করে। খুব দ্রুত তাড়াতাড়ি এই স্থান বিনিময়ের ঘটনাগুলো ঘটতে থাকে। যে কারণে এই লিপিডের যে দুইটা স্তর, এই এক হচ্ছে দেখতে পানির মতো স্বচ্ছ, দুই হচ্ছে তারা পানির অণুর মতো আচরণ করে, স্থান বিনিময় করে। এই জন্য লিপিডের এই দুইটা স্তরকে একদম স্রেফ পানির স্তরের মতো মনে হয়, পানি, সোজা কথা, তরলের স্তর। এই জন্য এই লিপিডের দুইটা স্তরকে বলা হয় ফ্লুইড লেয়ার। ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে তরল, ফ্লুইড লেয়ার বলে, কারণ দুইটা স্তর হচ্ছে পানির অণুর মতো বা তরলের মতো আচরণ করে, যেহেতু লিপিডের অণুগুলো হচ্ছে বর্ণহীন আর হচ্ছে স্থান বিনিময় করে, এই জন্য তাদেরকে ফ্লুইডের লেয়ার বা পানির স্তর বলে মনে হয়। মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হয় যেন পানির একটা স্রোত বয়ে যাচ্ছে। উপরের স্তরটা দেখবা পানির স্রোতের মতো, নিচের স্তরটা তো নিচে থাকবে। একসাথে তো আর দুইটা স্তর তুমি মাইক্রোস্কোপ দিয়ে যদি এই উপর দিয়ে তাকাও, তুমি একটা স্তর দেখবা, নিচের স্তরটা চোখেই পড়বে না। সাইড দিয়ে তাকালে তুমি দুইটা স্তর দেখতে পাবা। সাইড দিয়ে তাকানোর মেকানিজম তুমি জানো না, কিন্তু বিজ্ঞানীরা জানে। তো যাই হোক, এইভাবে আমরা উপর থেকে যদি তাকাই, পানির মনে হবে যেন পানির ফ্লো চলাচল করছে, তার মধ্যে এই রঙিন প্রোটিন গুলো দেখবা যে তুমি ভাসতেছে। রঙিন প্রোটিন গুলো তোমার চোখে পড়বে সহজেই, কারণ এগুলো তো রঙিন, তাই এগুলো চোখে পড়বে। বুঝতে পারছো? এবং একজন বিজ্ঞানী আছেন, দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে নিকলসন আর একজনের নাম হচ্ছে সিঙ্গার। এরা এই জিনিসটা প্রথম মাইক্রোস্কোপের নিচে তাকায় দেখছে, যারে মাইক্রোস্কোপের নিচে যদি কোষ মেমব্রেন দেখা হয় তাহলে তো মনে হয় যেন পানির মধ্যে কতগুলো বেলুন ভাসতেছে। তখন ওনারা বললো এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি, কি এটাকে আমরা মোজাইক করা ফ্লোরের সাথে তুলনা করতে পারি। মোজাইক হচ্ছে এমন যে একটা বড় রকমের রং থাকবে, তার মধ্যে আবার অন্য রং ফোটায় ফোটায় ছড়ানো ছিটানো থাকবে। ওনারা দেখতে পাচ্ছেন এই লিপিডের স্তরটা একদম সাদা, বর্ণহীন সাদা, তার মাঝে প্রোটিন গুলো রঙিন ভাসতেছে। এটাকে অনেকটা মোজাইক করা ফ্লোরের মতো দেখায়। তুমি এই যে দেখো আমার ঘরের মোজাইক করা ফ্লোরটা দেখো, দেখছো? দেখা যায়? জি স্যার। তো দেখো এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু দেখো সাদা রঙের পাথর আছে, সাদা রঙের সিমেন্ট আছে, সেগুলো কিন্তু তোমার চোখে পড়তেছে না, কারণ ওগুলো তো চোখে দৃশ্যমান নয়। কিন্তু বড় বড় যে পাথর আছে, সরি ওই যে কালো রঙের, সেগুলো কিন্তু তোমার চোখে পড়বে।
চট করে তাকালে কালো রঙের পাথরগুলোই চোখে পড়ে। ঠিক নিকলসন এবং সিঙ্গারও এই জিনিসটা ধারণা করেছেন যে আমরা যদি একটা ফ্লোর মোজাইক করা ফ্লোরের দিকে তাকাই তাহলে যেমন সাদা পাথর সাদা সিমেন্ট এগুলো দেখি না, কালো পাথরগুলোই তাড়াতাড়ি চট করে চোখে পড়ে, ঠিক তেমনি এই মোজাইক করা ফ্লোরের দিকে তাকালে, মোজাইক মানে ইসের দিকে কোষ পর্দার দিকে তাকালে লিপিডের স্তর চোখে পড়ে না, কিন্তু এই ভাসমান প্রোটিন গুলো রঙিন যেহেতু এগুলো কালো বাদামি এইসব কালারের হয় তাই এগুলোই চোখে পড়ে। আবার এমন হয় এই লিপিডের মাঝে মাঝে আবার ছোট ছোট কিছু প্রোটিন ইয়ে থাকে, কোলেস্টেরল থাকে, এগুলোও কালো। এই যে লিপিডের মাঝে মাঝে কিছু কোলেস্টেরল অণু থাকে এরকম, কোলেস্টেরলটা আবার এমন এগুলো প্রাণী কোষের মেমব্রেনে বেশি থাকে, উদ্ভিদ কোষের মেমব্রেনে বেশি একটা থাকে না। তাহলে এই যে বড় পাথরগুলো প্রোটিন, ছোট পাথরগুলো কোলেস্টেরল, এরা সবাই কালো বাদামি এসব কালারের। তাই মাইক্রোস্কোপ দিয়ে তাকালে তুমি এই কালো পাথরগুলোই দেখবা, কিন্তু সাদা যে লিপিড আছে এর মাঝে মাঝে তা তোমার চোখে পড়বে না, ওটা পানির ফ্লোর মতো ভাসতে থাকবে ওর মধ্যে। এই জন্য এই যে কোষ মেমব্রেনের এই গঠন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। ফ্লুইড ওই লিপিডের স্তরটা ফ্লুইড, আর মোজাইক এই পাথর এবং কোলেস্টেরল এগুলো হচ্ছে মোজাইক। এই জন্য কোষ মেমব্রেনের এই গঠনটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখো, এই প্রোটিন গুলোর আবার ধরন আছে। যে প্রোটিন গুলো দুইটা স্তরের মধ্যে ভেদ করে থাকে, উপরের মেমব্রেন আর নিচের মেমব্রেন দুই স্তরকে ভেদ করেছে, এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিন বলে। অনেক সময় এটাকে আন্তঃমেমব্রেন প্রোটিনও বলে। আন্তঃমেমব্রেন যেহেতু দুই মেমব্রেনের ভেতরে মানে দুই লেয়ারের ভেতরে ঢুকানো আছে। আবার কিছু প্রোটিন আছে একটা লেয়ারের মধ্যে ঢুকানো, এই যে এটা এই একটা, এগুলোকে বলা হয় ইন্ট্রা মেমব্রেন। ইন্ট্রা মানে হচ্ছে অন্তঃপর্দা, এদেরকে বলে অন্তঃপর্দা। আর এটাকে আবার ইন্টার মেমব্রেন এটাকে বলে আন্তঃপর্দা। তাহলে এই আন্তঃপর্দা প্রোটিন যেমন পাওয়া যায়, অন্তঃপর্দা প্রোটিনও পাওয়া যায়। আবার এমন কিছু প্রোটিন আছে যেগুলো কোনো লেয়ারের মধ্যে ঢোকে না, খালি গায়ে গায়ে লেগে থাকে, ভেসে থাকে, ওদেরকে বলা হয় প্রান্তীয় প্রোটিন। ইংরেজিতে বলে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল। তাহলে দেখো তিন রকমের প্রোটিন কথা বললাম, আন্তঃপর্দা, অন্তঃপর্দা আর প্রান্তীয় বা পেরিফেরাল। এছাড়া কোন কোন কোষে আবার আরেকটা প্রোটিনও পাওয়া যায়, সেটা আবার এরকম পেঁচানো, একদম ওই পর্দা থেকে উপরের পর্দা থেকে নিচের পর্দা পর্যন্ত ভেদ করা বিরাট বিরাট বড় বড় প্রোটিন পাওয়া যায়। সব কোষে পাওয়া যায় না। এই বড় বড় প্রোটিনকে বলে আলফা হেলিক্স প্রোটিন। এটা দেখবা তোমাদের বইয়ের ছবির মধ্যে নাই, ঠিক আছে, নেটের ছবি নামালে সেখানে পাবা। আলফা হেলিক্স প্রোটিন বেশ বড় বড় প্রোটিন থাকে, যেগুলো দেখতে পেঁচানো এবং দুই কোষের স্তরকেই তারা ভেদ করে। আমি একটু আগে যে ছবিটা দেখাইছিলাম সেখানে আবার এই আলফা হেলিক্স প্রোটিনটা আছে। এই যে দেখো, এই যে এটা আলফা হেলিক্স প্রোটিন, অন্তঃপর্দা প্রোটিন। এরকমের কোন কোন বইতে তুমি পাবা যে 4 রকমের প্রোটিন আছে, আন্তঃপর্দা, অন্তঃপর্দা আর হচ্ছে প্রান্তীয় আর আলফা হেলিক্স। কিন্তু কোন কোন বইতে এইটা বাদ দিচ্ছে, 3টা প্রোটিন আছে। ঠিক আছে, তাহলে আমরা কোষ পর্দার গঠন প্রায় করে ফেলেছি। আরেকটু কথা না বললেই নয়, এই যে কোষ পর্দার লিপিড গুলো থাকে আর এই যে প্রোটিন গুলো থাকে এর সাথে কিছু গ্লুকোজ লাগানো থাকে। এরকম গ্লুকোজ জিনিসটা তো ষড়ভুজাকার, C6H12 যখন তোমরা পড়বা তখন দেখবা এরকমের কিছু গ্লুকোজের অণু একটার মাথায় আরেকটার মাথায় আরেকটা এরকম লাগানো থাকে। আবার এটার আবার সাইড চেইন থাকে, এরকম পাশের দিকেও আবার একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ, আরেকটার সাথে আরেকটা গ্লুকোজ, এরকম গ্লুকোজের সাইড চেইন লাগানো থাকে, পার্শ্ব শৃঙ্খল লাগানো থাকে। এটা লিপিড অণুর সাথেও লাগানো থাকে, আবার প্রোটিন অণুর সাথেও লাগানো থাকে। মনে করো এই যে প্রোটিন অণুটা, এর সাথে দেখবে এরকম গ্লুকোজের অণু লাগানো আছে, এরকম লম্বা লম্বা চেইনের মতো একাধিক গ্লুকোজের অণু এরকম চেইন করে লাগানো থাকে, চেইনের মতো, পার্শ্ব শৃঙ্খল বলে এটাকে, সাইড চেইন। এরকম দেখতে পাবো তুমি, লিপিডের সাথেও দেখতে পাবা, প্রোটিনের সাথেও দেখতে পাবা, উপরেও দেখতে পাবা, নিচেও দেখতে পাবা। এই জিনিসটা মনে রাখতে হবে যে লিপিড এবং প্রোটিন উভয়ের সাথে এরকমের কার্বোহাইড্রেট বা গ্লুকোজের পার্শ্ব শৃঙ্খল থাকে। এইটা যদি গ্লুকোজের এই যে গ্লুকোজের চেইনটা
এটা যদি প্রোটিনের সাথে লাগানো থাকে তখন তাকে বলে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে প্রোটিন প্লাস গ্লুকোজ। আর যদি লিপিডের সাথে লাগানো থাকে তখন তাকে বলে গ্লাইকোলিপিড। কি বলে? গ্লাইকোলিপিড। সব নোটে লিখবো স্যার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব নোটে পাবা, সবই পাবা নোটে। লিপিডের সাথে যদি প্রোটিন লাগানো থাকে, সরি ওই যে লিপিডের সাথে যদি গ্লুকোজ লাগানো থাকে তখন তাকে বলে গ্লাইকোলিপিড। আর প্রোটিনের সাথে যদি গ্লুকোজ লাগানো থাকে, থাকে তো দুইটার সাথেই, লিপিডের সাথেও থাকে প্রোটিনের সাথেও থাকে। আমি যে ছবিটা নামাইছি ওটার মধ্যে আছে কিনা জানি না, দেখি একটু। ওই ছবিটা খুব একটা ভালো ছবি ছিল না, নেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আমি ওই হাতের কাছে এখন পাইছি, তাড়াতাড়ি নামাইছি। এখানে আছে, ওরা দেখাইছে কিন্তু কালার দিয়ে দেখাইছে, আমি দেখাই তোমাদেরকে। এই ছবিটার দিকে তাকাও, তাকাইছো? জুম করতে বলে ভালো হতো। ওই যে দেখো, ওই যে দেখো, এই যে দেখো, না এটা না, ওই সাইড চেইন আছে, উজে তারপরে সবুজ কালারও করছে, আবার ওই নীল কালারও করছে। নীল কালার করছে লিপিডের সাথে যেখানে লাগানো আছে, যেখানে লিপিডের সাথে লাগানো আছে সেখানে নীল কালার করে দিছে, আর যেখানে প্রোটিনের সাথে লাগানো আছে সেখানে সবুজ কালার করে দিছে। আমি একটু জুম করি হাত দিয়ে, তারপরে একটু দেখো, এই যে এখন মনে হয় একটু বড় করে দেখা যায়, দেখতে পাচ্ছ কতগুলো চেইনের মতো ষড়ভুজাকার দেখা যায়? হ্যাঁ যায়। ওই যে প্রোটিনের সাথে লাগাইছে ওটারে সবুজ কালার করছে, আর লিপিডের সাথে দেখো ওই যে হাতের ডান দিকে একটু তাকালে ওখানে নীল কালার করছে। এগুলো সব হচ্ছে গ্লুকোজের চেইন। যদি লিপিডের সাথে গ্লুকোজ লাগানো থাকে নাম হবে গ্লাইকোলিপিড, আর যদি প্রোটিনের সাথে লাগানো থাকে তাকে বলে গ্লাইকোপ্রোটিন। এই দুইটাকে আবার একসাথে বলে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই তো হয়ে গেল। দেখো এখানে লিপিডের অণুগুলো কিন্তু এখন জুম করছে, হাত দিয়ে ছড়ায় রাখছি, এখন একটু বোঝা যায়। গোল গোল মাথা, এগুলো জল আকর্ষী, আর দুইটা করে লেজ থাকে জল বিকোষী। দুই স্তরের মাথাগুলো থাকে দুই বাইরের দিকে, আর লেজগুলো থাকে ভিতরের দিকে পরস্পরের মুখোমুখি। আর পানির অণুর কাছাকাছি আসলে তারা কাঁপতে থাকে, নড়তে থাকে, ঘুরতে থাকে, যাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর এই লিপিডের মধ্যেই প্রোটিন গুলো ছড়ানো ছিটানো থাকে, ওগুলো বড় বড়, রঙিন এবং ভাসমান। লিপিডের অণুগুলো হচ্ছে পানির অণুর মতো, তাই এটাকে বলা হয় ফ্লুইড লেয়ার, ফ্লুইড বাইলেয়ার বলে অনেক সময়, ফসফোলিপিড বাইলেয়ারও বলে, যেহেতু দুই স্তর, বাই মানে দুই, আর তার মাঝে প্রোটিন গুলো ভাসতে থাকে যেগুলো সহজেই চোখে পড়ে। এই জন্য এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল বা লাইপোপ্রোটিন লেয়ার। লিপিড আর প্রোটিন দিয়েই কিন্তু আলটিমেটলি এই মেমব্রেনটা তৈরি হয়। অধিকাংশ বা প্রায় সকল, বলা যায় প্রায় সকল কোষ মেমব্রেন অথবা কোষ অঙ্গাণুর মেমব্রেন একই এই লিপিড প্রোটিন দিয়ে তৈরি, এক্সেপ্ট হচ্ছে তোমার রাইবোজোম, লাইসোজোম, পারঅক্সিজোম, এদের মেমব্রেনটা শুধু প্রোটিন দিয়ে তৈরি হয়। কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে যাদের নামের শেষে জোম আছে, লাইসোজোম, গ্লাইওক্সিজোম, পারঅক্সিজোম, রাইবোজোম, এই অঙ্গাণুগুলোর মেমব্রেন আবার আলাদা, সেটা শুধু প্রোটিন দিয়ে তৈরি। এছাড়া কোষের মধ্যে যত অঙ্গাণু আছে এবং কোষ নিজেও তার চারপাশে যে মেমব্রেন আছে, সকল মেমব্রেনের গঠন একই রকম। এইভাবে লিপিডের দুইটা লেয়ার, আর মাঝে মাঝে প্রোটিন থাকে, আর ভেতরে ভেতরে কিছু কোলেস্টেরল থাকে। প্রাণী কোষ যদি হয় তাহলে কোলেস্টেরল বেশি থাকে, উদ্ভিদ কোষ যদি হয় তাহলে কোলেস্টেরল কম থাকে। আর ব্যাকটেরিয়া বলতে একটা জীব আছে, তাদেরও এরকম কোষ মেমব্রেন আছে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ মেমব্রেনে কোনো কোলেস্টেরল থাকে না। এটা একটা ব্যতিক্রম, যে কোষ মেমব্রেনের মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়ার কোষ মেমব্রেন পাবা যেখানে কোনো কোলেস্টেরল থাকবে না। লিপিড আছে, প্রোটিন আছে, সবই আছে, কিন্তু কোলেস্টেরল জিনিসটা নাই। আশা করি কোষ মেমব্রেন সম্পর্কে ভালোই বুঝতে পেরেছো। এটা নোট পেয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। কোষ মেমব্রেনের কি কাজ? কোষ মেমব্রেনের কাজ হচ্ছে ওই যে অনেক কাজই তো আছে, ভেতরের জিনিসগুলোকে সুরক্ষা দেয়, বাইরে ভেতরে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, অনেক কথাই বলা যায়। তো সেগুলো তোমরা আশা করি নোটের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, কোষ মেমব্রেন সম্পর্কে এখন আর কোনো আছে, সমস্যা আছে? না স্যার। নোটটা পেয়ে যাবা। নোটটা যদি ওরা দিয়ে না দেয় অসুবিধা নেই, আমি দিয়ে দেবো না, আমার কাছে নোট আছে, আমি নিজেই ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো না। হ্যাঁ বলো। এটাকে আইসবার্গ মডেল বলা হয় কেন, একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আইসবার্গ হচ্ছে, আইসবার্গ মানে কি? পানির মধ্যে বরফ ভাসতে থাকলে সেটাকে বলে আইসবার্গ, তাই না? তোমরা মেরু অঞ্চলে যদি যাও, কখনো যাইও মাঝে মধ্যে যদি সুযোগ পাও, তাহলে দেখবা ওখানে বিরাট বিরাট বরফের চাই পানির মধ্যে ভাসতে থাকে। এখানেও তো তাই, পানির মধ্যে প্রোটিন গুলো ভাসতে থাকে, লিপিডের মধ্যে প্রোটিন গুলো ভাসতে থাকে বরফের চাইয়ের মতো। এই জন্য অনেক সময় এটাকে আইসবার্গ মডেল বলে, অনেক সময় এটাকে বলে স্যান্ডউইচ মডেল বলে। এক এক বিজ্ঞানী এক এক নাম দিচ্ছে। স্যান্ডউইচ তো তোমাদের খুব পছন্দ, উপরে থাকবে হচ্ছে মাংস, এই যে উপরে মাংস, তারপর নিচে থাকবে রুটি, আর তার নিচে আবার থাকবে মাংস, তাহলে খেতে খুব মজা লাগবে না? এটার নাম হবে স্যান্ডউইচ।
ড্যানিয়েল এবং ডেভসন নামক একজন বিজ্ঞানী আছে, উনি বলছে যে আসো আমরা এইভাবে চিন্তা করি, কিভাবে উপরে আছে প্রোটিন, আবার নিচেও আছে প্রোটিন, প্রোটিনটা উপরেও আছে আবার নিচেও আছে, আর মাঝখানে আছে হচ্ছে লিপিড। তাহলে এই হচ্ছে মাঝখানে রুটি মানে লিপিড, উপরে আছে প্রোটিন, নিচেও আছে প্রোটিন, তাহলে অনেকটা স্যান্ডউইচের মতো। তাই উনি আবার এটাকে স্যান্ডউইচ মডেল বলছে, কেউ আইসবার্গ মডেল বলছে, এই আর কি। কিন্তু আসল কথা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ওইটাই হচ্ছে আসল কথা। বুঝছো না বোঝো নাই? জি স্যার, ঠিক আছে। নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো না, আমি নিজেই দিয়ে দেবো না। কি স্যার ওই ডিসোজোম কোনটা? বুঝি নাই? ডিসোজোম, ডিসোজোম স্যার। ও ডেজোজোম না, ডেজমোজোম। ডেজমোজোম, ডেজমোজোম হচ্ছে তোমার প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয়েছে। প্রাণী কোষের যে কোষ প্রাচীর আর কোষ মেমব্রেন, তার মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় ডেজমোজোম। সেটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষে সরি 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 কোষ প্রাচীর তো প্রাণী কোষে থাকে না, আমি সরি ভুল বলছি। প্রাণী কোষের যে পাশাপাশি যে কোষগুলো থাকে, এক কোষের মেমব্রেন আর আরেক কোষের মেমব্রেন, এর মাঝখানে আবার খুব সূক্ষ্ম একটা জায়গা থাকে যাকে বলা হয় ডেজমোজোম। প্রাণী কোষের ক্ষেত্রে ডেজমোজোম কথাটা আসছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে নাই। এটা কি তোমাদের বইয়ে আছে ডেজমোজোম শব্দটা, না আমি নোটে দিয়েছি? স্যার বইয়ে আছে, আপনি নোটে পাইনি তো। আচ্ছা ঠিক আছে। ডেজমোজোম জিনিসটা প্রাণী কোষের ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি যে কোষগুলো আছে তাদের কোষ মেমব্রেনের মধ্যে অনেক সময় সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে যাকে বলা হয় ডেজমোজোম। তাহলে আমরা নোট আমি গ্রুপে দিয়ে দেবো না, সমস্যা কিছু নাই। এখন আমরা সাইটোপ্লাজম নিয়ে একটু কথা বলি, ঠিক আছে তো? এই যে আমি ডেজমোজোম কথাটা বলি, তোমাদের বইয়ে এরকম আছে বোধহয়, দেখো সন্নিহিত দুটি প্রাণী কোষের, সন্নিহিত মানে পাশাপাশি দুটি প্রাণী কোষের প্লাজমা মেমব্রেনের সংযোগস্থলে বিভিন্ন পদার্থ জমে একটা পুরু অঞ্চল তৈরি হয় যাকে ডেজমোজোম বলে। ওই কথা আমি যেটা বলছি ঘুরে ফিরে ওরকমই। ধরো দুইটা প্রাণী কোষ আছে, দুই প্রাণী কোষের যে কোষ মেমব্রেন আছে, সেই কোষ মেমব্রেনের মধ্যবর্তী যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় ডেজমোজোম। এবং এখানে অনেক সময় বিভিন্ন রকমের পদার্থ জমে একটা পুরু লেয়ার তৈরি হয় প্রাণী কোষে। পাশাপাশি বিদ্যমান যে প্রাণী কোষগুলো, তাদের কোষ মেমব্রেনের মাঝখানে যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাটাকে ডেজমোজোম বলে। দুই কোষ মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে ডেজমোজোম বলে। এখানে অনেক সময় বিভিন্ন রকমের পদার্থ জমে এই ডেজমোজোমের স্তরটা অনেক সময় একটু পুরু হয়ে যেতে পারে, হয়ে থাকে ইত্যাদি। ঠিক আছে, তাহলে পিনোসাইটিক ফোসকা বা ভেসিকেল বললাম। কোষ মেমব্রেন যদি ভাঁজ হয়ে ভেতরের দিকে ঝুলে পড়ে তাকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। আবার অনেক সময় কিছু কোষে আছে কোষ মেমব্রেনটা ভাঁজ হয়ে বাইরের দিকে বের হয়ে যায়, এরকমও দেখা যায়, তখন সেটাকে বলে ভিলাই। ধরো এরকম একটা কোষ, এটা প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায়, কোষ মেমব্রেনটা এরকম ভাঁজ হয়ে বাইরের দিকে বের হয়ে আসলো, এরকমও কিন্তু অনেক সময় দেখা যায়। ভাঁজ ভেতরের দিকে হতে পারে আবার বাইরের দিকে হতে পারে। প্রাণী কোষের মেমব্রেন যদি এরকম বাইরের দিকে ভাঁজ হয়ে যায় তখন তাকে বলা হয় ভিলাই। ভিলাই বা অনেক সময় খুব ছোট ছোট হলে তাকে মাইক্রো ভিলাই বলে। এটা তুমি পাবা যে সমস্ত কোষগুলো বেশি অ্যাবজর্বেন্ট, শোষণক্ষম, তাদের ক্ষেত্রে এরকম মাইক্রো ভিলাই যুক্ত কোষ পাওয়া যায়। তাহলে আমরা কি এখন সাইটোপ্লাজম নিয়ে কথা বলবো? জি স্যার। ঠিক আছে, কোষ মেমব্রেনের নোট আমি গ্রুপে দিয়ে দেবো না, আমার কাছে নোট করা আছে। ওকে স্যার। তাহলে আর তোমরা ওরা না দিলেও সমস্যা হবে না। আচ্ছা শোনো, আমি এখন যে সাইটোপ্লাজম সম্পর্কে কথা বলবো, এটা তো তোমরা কম বেশি জানো যে যে কোনো একটা কোষের মেমব্রেনের ভেতরে একটা অর্ধতরল, একটা জেলির মতো একটা পদার্থ থাকে, যার ভেতরেই সমস্ত কোষ অঙ্গাণুগুলো ভাসতে থাকে। নিউক্লিয়াস বলো, রাইবোজোম বলো, গলজি বস্তু বলো, যত কোষ অঙ্গাণু তারা একটা জেলির মতো পদার্থের মধ্যে ভাসতে থাকে। এটা অনেক সময় একটু তরল কম বা বেশি হয়, আবার অনেক সময় অর্ধতরল ঘন জেলির মতো হয়। এই জিনিসটার নামই হচ্ছে সাইটোপ্লাজম। এটাকে অনেক সময় হায়ালোপ্লাজম বলে, কারণ এটা খুব স্বচ্ছ, তো হায়ালাইন মানে স্বচ্ছ, সেই জন্য এটাকে অনেক সময় হায়ালোপ্লাজম বলে। এটাকে অনেক সময় বায়োসল বলে, এটাকে অনেক সময় সাইটোসল বলে, এটাকে অনেক সময় প্লাজমা সল বলে। তাহলে এই যে এত এত কথা বললাম, জিনিস কিন্তু একই। জিনিসটার নাম কি? সাইটোপ্লাজম। এখানে একটা কথা তোমাদের বলি,
তোমাদের বইয়ে একটা শব্দ পাবা প্রোটোপ্লাজম। দেখা যাচ্ছে এই আমি যা বলছি সাইটোপ্লাজম সম্পর্কে কথা, ওরা আবার এইটা কি প্রোটোপ্লাজম একটা হেডিং দিয়ে বলা শুরু করছে, কিন্তু সেটা যদি ওরা করে সেটা হবে ভুল। হাসানের বইতে এই ভুলটা ছিল অনেকদিন। আমি হাসান স্যারকে বলছিলামও, দেখা হয়েছিল তার সাথে আমার, দেখবা যে হাসানের বইয়ের মধ্যে কিন্তু আমার নাম আছে। ওই বইয়ের মধ্যে একসময় অনেক ভুল ছিল, আমি অনেক ভুল ঠিক করে দিচ্ছি, তারপরে এখনো কিছু ভুল আছে। দেখবা এই যে হাসানের বইয়ে এরকম সবুজ একটা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠার মধ্যে দেখবা এই যে এরকম আমার নাম কিন্তু এখনো আছে, দেখা যায়। জি স্যার। হ্যাঁ, হাসানের বইয়ে কিন্তু এরকমের অনেক ভুল ছিল। হাসান স্যারের সাথে আমার ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে বই নিয়ে, তো আমি তখন বলছিলাম যে এই ভুলগুলো ঠিক করে দেন, অনেক ভুল ছিল, এখনো কিছু ভুল রয়ে গেছে। যেমন প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুইটা কিন্তু এক জিনিস না। প্রোটোপ্লাজম হচ্ছে কি একটা কোষের মধ্যে যা কিছু জীবিত থাকে তাকে বলে প্রোটোপ্লাজম। এই যে মাত্র কোষ মেমব্রেনটা নিয়ে কথা বললাম, ওটাও একটা প্রোটোপ্লাজমের অংশ। এই এখন যে জেলির মতো সাইটোপ্লাজম নিয়ে কথা বলবো, এটাও জীবিত, এটাও একটা প্রোটোপ্লাজমের অংশ। এমনকি যত কোষ অঙ্গাণু আছে তারা সবাই প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমকে তুমি 3 ভাগে ভাগ করে লিখতে পারো। প্রোটোপ্লাজম ইকুয়াল টু হচ্ছে কোষ মেমব্রেন প্লাস সাইটোপ্লাজম প্লাস কোষ অঙ্গাণু সমূহ। এই 3টা জিনিসকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এর যে কোনো একটা বলা মানে হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ আলোচনা করা। কোষ মেমব্রেন বলো, সাইটোপ্লাজম বলো, কোষ অঙ্গাণু বলো, এরা সবাই হচ্ছে প্রোটোপ্লাজমের এক একটা অংশ। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সকল সজীব বস্তু, আর সাইটোপ্লাজম হচ্ছে ওই প্রোটোপ্লাজমেরই একটা অংশ, যেটা একটা অর্ধতরল জেলির মতো পদার্থ, যেটা কোষ মেমব্রেনের মধ্যে থাকে এবং কোষের সকল অঙ্গাণুকে ধারণ করে, সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। তাই সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কখনো একই সংজ্ঞা হওয়ার কথা না। প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার? বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। ঠিক আছে। অনেক সময় সাইটোপ্লাজমকে মাতৃকা বা ম্যাট্রিক্সও বলে। ঠিক আছে, এখন শোনো, এই কোষের মধ্যে আবার একটা, অনেক সময় উদ্ভিদ কোষের মধ্যে বড় বড় গহ্বর থাকে। ধরো এরকম একটা বড় ফাঁকা জায়গা আছে, ভেতরটা একদম ফাঁকা। ফাঁকা মানে বিভিন্ন তরল পদার্থ থাকতে পারে, খাদ্যবস্তু সঞ্চিত থাকতে পারে, একটা পুকুরের মধ্যে যেরকম থাকে এরকম। এটা একটা কোষ গহ্বর, ধরো এটা একটা কোষ গহ্বর। তাহলে তখন দেখবা এটা তো সাইটোপ্লাজম আর এটা হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা একটা পাতলা পর্দা দ্বারা ঘেরা থাকে। সাইটোপ্লাজম থেকে কোষ গহ্বরটা সেপারেট করার জন্য, আলাদা করার জন্য একটা পাতলা পর্দা থাকে। এই পাতলা পর্দাটাকে বলা হয় টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট বলে, TONOPLAST, টনোপ্লাস্ট। তাহলে টনোপ্লাস্ট এটাও কিন্তু একটা পাতলা মেমব্রেন, একটা পর্দা। কোষ গহ্বর আর সাইটোপ্লাজম এই দুইটাকে সেপারেট করে বা পার্থক্য করে যে পাতলা স্বচ্ছ পর্দা, তাকে বলে টনোপ্লাস্ট। ঠিক আছে, এবার সাইটোপ্লাজম নিয়ে আরো একটু কথা বলি। সকল কোষের মধ্যে কম বা বেশি এই সাইটোপ্লাজম থাকবে। আর সাইটোপ্লাজম জিনিসটা কিন্তু কখনো স্বচ্ছ হয়, কখনো একটু অর্ধ স্বচ্ছ হয়, কখনো অস্বচ্ছ হবে না, সবসময় স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ হবে। এটা একটু বেশি তরল হয়, বেশি পানি পানি হয়, আবার কখনো একটু বেশি ঘন হয়, জেলির মতো হয়। কোষ টু কোষ ভ্যারি করে যে সাইটোপ্লাজমটার ঘনত্ব কেমন হবে। এবং আরেকটা মজার বিষয়, এর ঘনত্ব আবার সব জায়গায় একরকম না। বুঝতে পারছো? এই জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, অসমসত্ব। অসমসত্ব মানে হচ্ছে যার ঘনত্ব সব জায়গায় সমান নয়, কোথাও বেশি কোথাও কম। সেটা আবার কিরকম? এর পরিধির দিকে সাইটোপ্লাজমের ঘনত্ব বেশি। একটা কোষের যে বাইরের দিক, পরিধির দিক, সেখানে সাইটোপ্লাজমের ঘনত্ব বেশি। ধরো এটা একটা কোষ, এই সাইটোপ্লাজমের বাইরের দিকটাতে ঘনত্ব থাকবে বেশি, আর ভেতরের দিকটাতে ঘনত্ব থাকবে কম। বাইরের দিকের বেশি ঘন অঞ্চলটাকে বলা হয় একটোপ্লাজম। একটোপ্লাজম। আর ভেতরের দিকের কম ঘন অঞ্চল, একটোপ্লাজম কিন্তু ঘনত্ব বেশি, এটা মনে রেখো, ঘনত্ব বেশি। আর ভেতরের দিকের যে কম ঘন অঞ্চল সেটাকে বলে এন্ডোপ্লাজম। বাইরের দিকের বেশি ঘন অঞ্চলটাকে বলে একটোপ্লাজম, আর ভেতরের দিকের কম ঘন অঞ্চলটাকে বলা হয় এন্ডোপ্লাজম। তারপর আরো আসো, এই সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন রকমের দানাদার পদার্থ দেখা যায়, বিভিন্ন ধরনের।
দানাদার পদার্থ থাকে, শর্করা জাতীয় দানা থাকে, অথবা প্রোটিন জাতীয় দানা থাকে, অথবা বিভিন্ন খনিজ লবণের দানা থাকে, বিভিন্ন রকমের দানাদার বস্তু কিন্তু এই সাইটোপ্লাজমে ভাসে। এবং মজার বিষয় হচ্ছে এই দানাদার বস্তুগুলো কেন্দ্রের দিকে থাকে বেশি, কেন্দ্রের দিকে দানাদার বস্তুগুলো থাকে বেশি, আর বাইরের দিকে থাকে কম। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, ঘনত্বের কথা যদি বিবেচনা করো তাহলে বাইরের দিকে ঘনত্ব বেশি, ভেতরের দিকে ঘনত্ব কম। আর দানার উপস্থিতির কথা যদি বিবেচনা করো তাহলে সেটা তার উল্টা, বাইরের দিকে হচ্ছে দানা কম আর ভেতরের দিকে দানা বেশি। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। ঠিক আছে, ঘনত্ব আর দানার উপস্থিতি পরস্পরের বিপরীত, ব্যস্তানুপাতিক। ঘনত্ব বাইরে বেশি ভেতরে কম, কিন্তু দানার উপস্থিতি বাইরে কম ভেতরে বেশি। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, এই যে সাইটোপ্লাজম এটা কিন্তু স্থির না, বুঝতে পারছো? এটা কিন্তু নড়াচড়া করে, চলাচল করে। দেখা গেছে এক জায়গায় এখানকার সাইটোপ্লাজম তো একটু নড়ে এদিকে চলে যেতে পারে, পানি যেরকম সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, আবার এখানকার সাইটোপ্লাজম এখান থেকে সরে এদিকে যেতে পারে। এইভাবে সাইটোপ্লাজম গুলো বিভিন্ন দিকে ঘুরতে থাকে। একটা বড় নদীর মধ্যে পানি যেমন বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম ভাবে চলে, ঘুরে, কোষের মধ্যে সাইটোপ্লাজমও ঠিক সেরকম, এক এক জায়গার সাইটোপ্লাজম এক এক দিকে ঘুরতে থাকে। এই জন্য এটাকে বহুমুখী আবর্তন বলে, বহুমুখী আবর্তন, যাকে ইংরেজিতে বলে সাইক্লোসিস। বহুমুখী আবর্তনটাকে ইংরেজিতে কি বলে? সাইক্লোসিস বলে। হ্যাঁ, সাইক্লোসিস বলে। এই বহুমুখী আবর্তনটাকে ইংরেজিতে বলে সাইক্লোসিস। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে এই রকমের সাইক্লোসিস জিনিসটা কিন্তু আছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, এই সাইটোপ্লাজমের প্রায় বেশিরভাগটাই পানি। যদি রাসায়নিকভাবে বিবেচনা করো, সাইটোপ্লাজমের প্রায় 60 থেকে 98% পর্যন্ত পানি হতে পারে। কোষের উপরে নির্ভর করে, এক এক কোষে এক এক রকম। প্রায় 60 থেকে 98% পানি এই সাইটোপ্লাজমে তুমি পাবা। আচ্ছা, তোমাদেরকে একটা সুখবর দেই, বলি একটা জিনিস। এর আগে কি আমি এই এতদিন ধরে যে পড়ছো, তোমার তো আমি বলছি আর তোমরা নোট লিখছো, তাই না? জি স্যার। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার কাছে নোট মনে হয় করা আছে এই চ্যাপ্টারের, তাহলে তোমরা সবসময় এরকম করো, তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো। আমিও চাই না যে তোমরা যেহেতু অনেক পিছনে পড়ে গেছো, পেছনে পড়ছো বলেই তো ব্যাকআপ করতেছো, তা নাহলে তো আর ব্যাকআপ করতে না। তো আমি এই চ্যাপ্টারের নোট আমি তোমাদেরকে সবসময় গ্রুপে দিয়ে দেবো না, আর তোমরা কি বলা যায় পড়াটা আমি বুঝাই দিব আর নোটটা আমি গ্রুপে দিয়ে দিব। তাহলে তোমরা তোমাদের অবসর সময়ে গ্রুপ থেকে দেখে দেখে নোটটা নিজেরা লিখে নিতে পারবা। সেটা হলে ভালো হবে না? জি স্যার, ভালো হবে। স্যার ভালো। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি যে তোমাদের ভালো চাই, তোমরা তো আমার ভালো চাও না। তার প্রমাণ বলি, এই গ্রুপটাতে তোমরা দেখো, আমি জানি না এই মুহূর্তে গিয়ে দেখতে পারবা কিনা, আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 40 জন স্টুডেন্ট আছে এই গ্রুপটাতে, নিয়ার অ্যাবাউট 40 জন স্টুডেন্ট আছে। এই মুহূর্তে ক্লাসে আছে মাত্র 16 জন। তাহলে কি দাঁড়াচ্ছে? অর্ধেক স্টুডেন্ট ক্লাসে নাই। ঠিক না বেঠিক? জি স্যার, ঠিক। ঠিক। আর যারা তোমরা শুধুমাত্র এই গ্রুপটাতে পড়ো তারা না, যারা অন্য একটা ব্যাচেও পড়ো, আবার এই গ্রুপটাতেও ব্যাকআপ করো, তাদের জন্য আমি বেতন নির্ধারণ করছি কত? তোমাদের মুখ দিয়েই বলো। 400। 400 টাকা। 400 টাকা কি কোনো বেতন? এটা হচ্ছে কি বলবো আমি, একেবারে মাগনা পড়ালে তো খারাপ শোনায়, তার মতো করে। আর সেই 400 টাকা বেতন আমি মাত্র অন্তত 10-15 জন আর বেশি পাইনি। সেই 400 টাকা বেতন আমি 10-15 জনের বেশি পাই নাই। তাহলে তোমরা আমার ভালো চাও, সেটা কি আমি বলতে পারি? আমি কিন্তু গ্রুপে আরেকটা জিনিস, এই গ্রুপে যারা ক্লাস করো তাদের সবাইকে বলেছি, তুমি গ্রুপের ভেতরে তোমার নিজের নাম দিবা, তুমি নিজে প্রকৃত আরেকটা যে ব্যাচে পড়ো সেই ব্যাচের টাইমের কথা বলবা, যে আমি অমুক ব্যাচে প্রকৃত পড়ি, আর এটা তো তোমার ব্যাকআপ। আর এখানে তোমার কোন কোন চ্যাপ্টার ব্যাকআপ লাগবে সেটা তুমি লিখে দিবা। যারা এই গ্রুপের সদস্য তারা পেছনে মেসেজের গিয়ে দেখতে পাবা যে সবাই লিখছে। যদি কেউ না লিখে থাকে আমি আজকে তাদেরকে রিমুভ করব। এটা লেখার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমি যাদের নাম পাবো তাদের প্রকৃত ব্যাচ কোনটা সেটা আমি জানবো, সেখানে তারা পেমেন্ট করছে কিনা সেটা দেখবো। সেখানে তাদের 1000 টাকা পেমেন্ট যদি করে থাকে তাহলে এখানে মাত্র 400 টাকাই সে পেমেন্ট করলে হবে। আর যদি কেউ এমন থাকে যে না, অন্য কোনো প্রকৃত ব্যাচে নাই, শুধুমাত্র এইখানেই সে ক্লাস করতেছে, তাহলে এখানে কিন্তু তাকে 1000 টাকাই বেতন দিতে হবে। কোনো স্টুডেন্ট যদি পেছনের কোনো ব্যাচে না পড়ে থাকে, অন্য আদার্স কোনো একটা ব্যাচে সে না পড়ে থাকে, এখানে যদি শুধুমাত্র ক্লাস করে তাহলে কিন্তু তার বেতন 1000 টাকা।
কারণ এই সেম পড়াই তোমরা কিন্তু যখন প্রথমে পড়ছে এখানকার স্টুডেন্টরা, অনলাইনে যখন একদম প্রথম আমি শুরু করছি এই একই রকম ভাবে পড়াইছি, 1000 টাকা বেতন দিয়ে কিন্তু তারা পড়ছে। অথচ সেই পড়াই আমি এখন 400 টাকায় তোমাদেরকে দিচ্ছি। কেন? কারণ তোমরা তো আরেকটা জায়গায় 1000 টাকা দিয়ে পড়ো। একজন স্টুডেন্টের পক্ষে একটা সাবজেক্টে 2000 টাকা বেতন দেওয়া সম্ভব না। এই মানবতা আমি দেখিয়েছি। কিন্তু তোমরা সেই মানবতা যদি বজায় না রাখো, আমার এই 400 টাকা বেতন সেটাও যদি তোমরা ঠিক মতো না পেমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে কি বলবো, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবো। এই গ্রুপ থেকে অবশ্যই তাকে প্রতিক্রিয়া করবো, রিমুভ করবো, এবং আজকেই আমি করবো। যারা যারা এই ব্যাচে ক্লাস করো কিন্তু টাকা দিতে ভুলে গেছো বা দেও নাই, তাহলে পেমেন্ট করবো আমাকে বিকাশে করো। এবং আগামী মাস থেকে এই ব্যাচের পেমেন্ট আমি অফলাইনে নিব না। যারা অফলাইনে ক্লাস করো তারা ওখানে আলাদা বেতন দিবে, আর এইটার বেতন আলাদাভাবে আমি বিকাশে নিব। বিকাশে নিলে আমি একদম গ্রুপে ঢুকে ঢুকে দেখতে পারবো যে কে পেমেন্ট করছে আর কে পেমেন্ট করে নাই। এই অনলাইন ব্যাকআপ ব্যাচে যারা ক্লাস করো তারা যে বেতনটা দিবা সেটা বিকাশে দিবা। এই মাসে যারা দিয়ে ফেলছো অফলাইনে দিছো, বাকি যারা বাকি আছো এখনো দেও নাই, তারা আজকের মধ্যে 400 টাকা আমাকে বিকাশ করে পাঠিয়ে দিবা। ঠিক আছে? আমার নাম্বার তো জানোই সবাই। 410 টাকা দিবা। 400 টাকার দিবা না, 410 টাকা দিবা। বিকাশে দিলে 410, আর সরাসরি যারা দিছো 400 দিছো, ঠিক আছে? এবং আগামী মাস থেকে এই ব্যাচের টাকা তোমরা বিকাশেই দিবা এবং 410 টাকা দিবা। আর যারা সঠিকভাবে পেমেন্ট না করবে তাকে আমি গ্রুপে রাখবো। কি স্যার তো আজকেই জয়েন হইলাম। আজকে জয়েন হয়েছে, তুমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিবা, অসুবিধা নাই। আজকে জয়েন হয়েছে এরকম 2-3 জন আছে আরো। যদি আমি এই ব্যাচে আজকে হ্যাঁ জয়েন করছো, কালকে পরশুর মধ্যে তুমি 410 টাকা বিকাশ করে দিবা। এই মাত্র যে মেয়েদের বললো আজকে জয়েন করলা, নাম কি? স্যার মালিহা। তুমি তো মনে হয় অন্য কোনো ব্যাচে পড়ো না, শুধু এই ব্যাচটাতেই পড়ো, তাই না? স্যার আমি রবি মঙ্গল বৃহস্পতি 5টার ব্যাচে পড়ি। ও তাহলে ঠিক আছে, তাহলে 400। কিন্তু যদি এমন হয় যে অন্য কোনো ব্যাচে পড়ো না, শুধু এই ব্যাচেই পড়ো, তাহলে কিন্তু বেতন 1000। মাইন্ড ইট। তো যাই হোক, আমি মানুষ কেমন, কতটা মানবিক না কতটা অমানবিক, এটা মনে হয় এতদিনে তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমি চাই না যে আমার মানবতার সুযোগ নিয়ে তোমরা আমার সাথে অমানবিক আচরণ করো। এটা তোমরা করলে আমি খুব কষ্ট পাবো। এই যে আমি শুক্রবারও সকালবেলা ঘুম থেকে উঠে একটু রেস্ট নিতে পারতেছি না, বুঝতে পারছো? তোমাদের স্বার্থে, আমার এখানে স্বার্থ নাই। আমার এই সামান্য কয়টা টাকার জন্য শুক্রবারের ঘুম নষ্ট করার কোনো দরকার ছিল না, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের স্বার্থে এই ব্যাকআপ ক্লাস নিচ্ছি। কিন্তু তোমরা এখানে একেবারে ফ্রেশ অনেস্টলি পেমেন্ট করবা। আর আমি এই চ্যাপ্টারের পুরো নোট করা আছে, আমি সমস্ত নোট আমি ছবি তুলে তুলে গ্রুপে তোমাদের দিয়ে দিতে থাকবো, তোমরা অবসর সময় লিখে নিতে পারবা। আসো এবার সাইটোপ্লাজম নিয়ে আরেকটু কথা বলি, তারপর আমরা একটা অঙ্গাণুর মধ্যে যাব। সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের প্রায় 60 থেকে 70% হচ্ছে পানি নরমালি। কিন্তু কোন কোন কোষে 90-95% পর্যন্ত পানি থাকতে পারে। জলজ যে সমস্ত উদ্ভিদ আছে, আমাদের যে পেশি কোষ আছে, কোষ টু কোষ ভ্যারি করে। কোন কোন কোষে পানির পরিমাণ অনেক বেশি। পানি বাদ দিলে সাইটোপ্লাজমের মধ্যে তুমি আর কি পাবা? সাইটোপ্লাজমের মধ্যে পাবা তুমি কিছু কঠিন পদার্থ। হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যে তুমি কিছু কঠিন পদার্থ পাবা, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, এরকম অনেক পদার্থ পাবা। এবং এই পদার্থগুলো তুমি দুইটা ফর্মে পাবা, দুইটা রূপে পাবা। কিরকম? একটা রূপে পাবা তুমি আয়ন হিসেবে পাবা, আবার একটা রূপে পাবা তুমি সল্ট হিসেবে। দেখা গেল কার্বনেট, হ্যাঁ, বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট, ফসফেট, এরকম সল্ট ফর্মেও তুমি পাবা। তাহলে এই খনিজ উপাদানগুলো কিন্তু কোষের মধ্যে দুইটা উপায় থাকে, একদম কি বলা যায় আয়ন হিসেবেও থাকে, আর বিভিন্ন খনিজ লবণ হিসেবেও থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে তুমি কিছু গ্যাসীয় পদার্থ পাবা, যেমন অক্সিজেন পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা, খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন গ্যাসও তুমি পাবা। সাইটোপ্লাজমের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন, এই তিনটা গ্যাস খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, ওর ভিতরে দ্রবীভূত অবস্থায় মেশানো থাকে। আর কঠিন পদার্থের কথা তো বললামই। তারপর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে আবার এই যে কঠিন পদার্থগুলো, হ্যাঁ, কঠিন পদার্থগুলো এরা আবার একত্রিত হয়ে বিভিন্ন জৈব যৌগও তৈরি করে। জৈব যৌগ হিসেবেও তুমি পাবা, যেমন তুমি বিভিন্ন রকমের গ্লুকোজ পাবা, ফ্রুক্টোজ পাবা, সুক্রোজ পাবা, এগুলো সবাই শর্করা।
এরকম নানা রকমের শর্করা পাবা। তুমি আমিষ জাতীয় পদার্থ হিসেবে তুমি এনজাইম পাবা। প্রত্যেকটা কোষের মধ্যে প্রচুর এনজাইম থাকে যারা বিভিন্ন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন পাবা। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কিছু পরিমাণে চর্বি জাতীয় পদার্থ থাকে, স্নেহ জাতীয় পদার্থ থাকে, এগুলো অনেক সময় তুমি সাইটোপ্লাজমের মধ্যে মেশানো অবস্থায় পেয়ে যাবে। তো এই হচ্ছে সাইটোপ্লাজমের কথা। আর সাইটোপ্লাজমের গুরুত্বটা কি, দরকারটা কি? সাইটোপ্লাজম তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস। সাইটোপ্লাজম কি করে? তোমার এই কোষের ভিতরে যত অঙ্গাণুগুলো আছে তাদেরকে ধারণ করে। এই যে কোষের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেল, এনজাইম, হরমোন, এগুলো যে থাকার দরকার আছে কোষের মধ্যে, সেগুলো থাকবে কোথায়? সেগুলো তারা এই সাইটোপ্লাজমের মধ্যে থাকতে পারে, থাকে, অনেক সময় ভাসমান থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে মিশে থাকে। বিভিন্ন রকমের এনজাইম, হরমোন, শর্করা, আমিষ, স্নেহ, এগুলো সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। তার মানে ওদেরকে সে ধারণ করে। এটা সাইটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ কাজ, যে বিভিন্ন ধরনের শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, আয়ন, এদেরকে সে ধারণ করে। তারপর হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন রকমের যে বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, সেই রিয়াকশন গুলোর অনেকেই সাইটোপ্লাজমের মধ্যে বসে হয়। যেমন তোমার শ্বসন প্রক্রিয়া, যে শক্তি উৎপন্ন হয়, সেই শ্বসনের যে প্রথম একটা বিক্রিয়া হয় গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে বসেই হয়। এরকমের আরো অনেক হাজারো বিক্রিয়া আছে। সাইটোপ্লাজমে এই সমস্ত বিক্রিয়াগুলোর জন্য একটা কি বলা যায়, ফিল্ড বা ক্ষেত্র হিসেবে কাজ করে। কোষের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া ঘটার একটা স্থান বা ফিল্ড হিসেবে সাইটোপ্লাজম ব্যবহৃত হয়, তাই না? সাইটোপ্লাজম কোষ বিভাজনে সাহায্য করে। কোষ যখন বিভাজিত হয় তখন সাইটোপ্লাজমের মধ্যে একটা ওয়াল তৈরি হয়, কোষ প্লেট বলে। তারপর সেখান থেকে আস্তে আস্তে মধ্যপর্দা হয়, কোষ প্রাচীর হয়। সুতরাং কোষ বিভাজনেও সাইটোপ্লাজমের ভূমিকা আছে, তাই না? এইভাবে সাইটোপ্লাজমের কাজ, নানা রকমের কাজ তোমরা পেয়ে যাবে। তাহলে সাইটোপ্লাজমের মেইন কথাগুলো এগুলোই। সাইটোপ্লাজম হচ্ছে সাইক্লোসিস, কথাটা মনে রাখবা। একটোপ্লাজম, এন্ডোপ্লাজম, কথাটা মনে রাখবা। সাইটোপ্লাজমের ঘনত্ব যে অসম সত্য বলেছি, সেটা মনে রাখবা। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের যে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ ইত্যাদি আছে, পানি আছে, এটা মনে রাখবা। এই আর কিছু না, সাইটোপ্লাজম সম্পর্কে কথা এতটুকুই। আরেকটা কথা বলে যাই, সাইটোপ্লাজমের মধ্যে এই যে ধরো নির্জীব যে সমস্ত পদার্থ আছে, তাই না? সাইটোপ্লাজম নিজে কিন্তু জীবিত, কিন্তু তার মধ্যে যে সোডিয়াম আয়ন আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আয়ন আছে, অথবা কোনো একটা খনিজ লবণ আছে, তারা তো আর নিজে পার্সোনালি জীবিত না। টোটাল সাইটো, যেমন আমি মানুষটা জীবিত, কিন্তু আমার মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ আছে, তারা তো আর ব্যক্তিগতভাবে জীবিত না। তো একটা সাইটোপ্লাজম সে টোটালি জীবিত, ওভারঅলি জীবিত, কিন্তু তার মধ্যে যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে যারা জড় বস্তু, তাদেরকে বলা হয় আর্গস্টিক পদার্থ, আর্গস্টিক সাবস্টেন্স। ARGAUSTIC, আর্গস্টিক পদার্থ। কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত নির্জীব বস্তু থাকে তাদেরকে বলে আর্গস্টিক পদার্থ, আর্গস্টিক পদার্থ বলে। তো এটাও তোমরা একটু মনে রাখবা, দেখি এগুলো নোটে আশা করি সব পেয়ে যাবে। তাহলে আমরা সাইটোপ্লাজম নিয়ে কথা শেষ করলাম, এবার আমরা প্লাস্টিড নিয়ে কথা বলবো। যেমন একটু আগে তোমরা বলছিলাম, এই যে আমি একটা সিকোয়েন্স দেখালাম, তোমরা সেখানে বললা কোষ মেমব্রেন নিয়ে কথা হয় নাই, আমি বলে দিলাম। সাইটোপ্লাজম নিয়ে কথা হয়নি, আমি বলে দিলাম। এবার আমি প্লাস্টিড নিয়ে কথা বলে দিব। এদের সব আমি নোট দিয়ে দিব না। কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, প্লাস্টিড, এদের সব আমি নোট দিয়ে দিব, তোমরা নোট তুলে নিবা। আর যেগুলো পেছনের অলরেডি নোট করছো, সেটার আমি আর নোট দিব না, ওটা তো নোট করেই ফেলছো। আজকে থেকে যে আমি নোট দেওয়া শুরু করবো, পেছনের গুলো আমি আর দিব না। আজকে থেকে সামনে যেগুলো পড়াবো সেগুলো আমি নোট দিয়ে দিব গ্রুপে। কি বুঝছো না বোঝো নাই? জি স্যার। বুঝছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্লাস্টিড নিয়ে কথা বলবো। এই যে দেখো, আধা ঘন্টার মধ্যে দুইটা আইটেম বলা হয়ে গেল, কিন্তু সরাসরি যদি তুমি নোট করো, দেখা যাবে যে আজকে কিন্তু আর সময় পাওয়া যাবে না। তোমাদের শুরু করছি কয়টা, আধা ঘন্টা নাকি? না, 1 ঘন্টা হয়ে গেছে, সরি, 1 ঘন্টা হয়ে গেছে। 8টায় শুরু করছি না, 9টা বাজে, কিন্তু নোট করতে গেলে আরো সময় লাগে। তারপরে তো স্যার দুইটা বিষয় হয়ে গেছে, আধা হ্যাঁ, দুইটা বিষয় শেষ হয়ে গেছে। এই দুইটা বিষয় একদিনই শেষ করা যায় না তো। 1 ঘন্টা যদি নোট করাই দিতাম, 1 ঘন্টায় দুইটা বিষয় শেষ হইতো না, তাহলে অনেক টাইম সেভ হয় কিন্তু। ঠিক আছে, এখন আমরা প্লাস্টিড নিয়ে কথা বলি। এখানেও আমি বুঝাই দিব, নোটটা আমি গ্রুপে দিয়ে দিব। পানি দাও। আচ্ছা শোনো, প্লাস্টিড জিনিসটা এমন, এটা তুমি প্রাণী কোষে পাবা না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাবা, উদ্ভিদ কোষে পাবে। এবং প্লাস্টিড জিনিসটা কেমন, এই যে ধরো কোষ, এটা ধরো কোষ, এই কোষের মধ্যে এক ধরনের এরকম থলির মতো আছে, মেমব্রেন দ্বারা আবৃত এক ধরনের থলি আছে। এই থলির ভিতরে রং থাকে, রং থাকে। এই রঙের যে কৌটা, এই রঙের যে থলি, সেটার নামই প্লাস্টিড। বুঝতে পারছো?
তার মানে প্লাস্টিড কিন্তু এক ধরনের কোষ অঙ্গাণু। তোমরা যেমন রাইবোজোম পড়ছো, মাইটোকন্ড্রিয়া পড়ছো, গলজি বডি পড়ছো, ওগুলো যেমন কোষ অঙ্গাণু, এই প্লাস্টিডও কিন্তু এক ধরনের কোষ অঙ্গাণু। এবং প্লাস্টিড, প্রত্যেকটা প্লাস্টিড এরকম 2 স্তর মেমব্রেন দ্বারা আবৃত। একটু আগে যে ফ্লুইড মোজাইক মডেল পড়লা, সেখানে যে মেমব্রেনের গঠন পড়ছো, এই প্রত্যেকটা মেমব্রেন কিন্তু ওরকম। এইটা একটা মেমব্রেন যার মধ্যে 2 স্তর লিপিড আছে, মাঝে মাঝে প্রোটিন আছে। আবার এটাও আরেকটা মেমব্রেন যার মধ্যে 2 স্তর লিপিড আছে, আর ভেতর ভেতর প্রোটিন আছে। এই মেমব্রেনটা ওই বাইলেয়ার, লিপিড বাইলেয়ার, আর এই মেমব্রেনটাও কিন্তু আবার আলাদা বাইলেয়ার। কেউ যদি বোকার মতো বোঝো যে এইখানে এক সারি লিপিড আছে, এখানে এক সারি লিপিড আছে, এই দুইটা মিলে 2 স্তর, তা কিন্তু নয়। কথা বুঝছো না বোঝো নাই? স্যার বুঝি নাই ভালো, আবার একটু আগে তুমি মেমব্রেন, কোষ মেমব্রেনের গঠন পড়লো না? এটা ধরো কোষ মেমব্রেন, এটা ধরো এই যে এটা একটা কোষ মেমব্রেন, এটা কি মেমব্রেন। আবার এইটা কি মেমব্রেন, এটা কি মেমব্রেন। তাহলে এই প্লাস্টিডের মেমব্রেন কয়টা? 2টা স্যার। কিন্তু কোষের বাইরে মেমব্রেন কয়টা? একটা। একটা। এটাই হচ্ছে কথা। কোষের মেমব্রেন এক স্তর বিশিষ্ট। এইটার মধ্যেই তুমি, এটার গঠনটা যদি তুমি দেখো, এরকম 2 সারি লিপিড আছে, মাঝে মাঝে প্রোটিন আছে। আর এখানে এখানে এই মেমব্রেনটার গঠন 2 সারি লিপিড, মাঝে মাঝে প্রোটিন। আবার এই মেমব্রেনটা আলাদা, 2 সারি লিপিড, মাঝে মাঝে প্রোটিন। বুঝাইতে পারছি না পারি নাই? ও স্যার বুঝছি। 2 স্তর মেমব্রেন, প্রত্যেকটা স্তর এই ফ্লুইড মোজাইক মডেলের একটা মেমব্রেনের মতো। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, তার মানে প্লাস্টিড হচ্ছে এমন একটা কোষ অঙ্গাণু যেটা 2 স্তর মেমব্রেন দ্বারা আবৃত, এবং যার ভেতরে কি থাকে? রং থাকে। তবে রংটাকে এখানে রং বলবো না, এখানে রংটাকে বলবো আমরা রঞ্জক, ইংরেজিতে বলবো পিগমেন্ট। রংটাকে আমরা কি বলবো? রঞ্জক বা পিগমেন্ট। এখন রং কি রকম? রঙের উপর ভিত্তি করে এই রং প্লাস্টিক গুলোর নাম দেওয়া হয়, রঙের উপর ভিত্তি করে। যেমন এটার মনে করো রং হচ্ছে সবুজ, এটা রংটা সবুজ। এটা রং মনে করো লাল, এটা রং মনে করো কমলা, এটার রং মনে করো নীল, এটা রং মনে করো সাদা। তাহলে অনেক রঙের কথা বললাম না? সাদা বললাম, কমলা বললাম, সবুজ বললাম, লাল বললাম, বেশ কয়েকটা রঙের কথা বললাম নাকি? জি স্যার। হ্যাঁ, এর মধ্যে যেটা সবুজ, যেটা সবুজ রং ধারণ করে, এটার নাম ক্লোরোপ্লাস্ট। যেটা সাদা রং ধারণ করে, এটার নাম লিউকোপ্লাস্ট। এই দুইটা ছাড়া আর বাকি যত রং আছে, লাল হোক, নীল হোক, কমলা হোক, হলুদ হোক, বেগুনি হোক, তাদের সবাইকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কয় রকম? 3 রকম। 3 রকম। 3 রকম, হ্যাঁ। কি কি? এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যার ভেতরে থাকবে সবুজ ক্লোরোফিল। 2 নাম্বার হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এর ভেতরে থাকবে লাল রং। লাল রং হয় সাধারণত ফাইকোইরাইথ্রিনের জন্য। ফাইকোইরাইথ্রিন একটা রঞ্জক পদার্থ, এটার জন্য সাধারণত লাল হয়। তারপর হতে পারে কমলা, কমলা রং হয় ক্যারোটিনের জন্য। আবার হালকা লাল যেটা, সেখানেও ক্যারোটিন থাকে।
তারপর হতে পারে হলুদ রং, এটা হয় জ্যান্থোফিলের জন্য। হতে পারে তোমার বাদামি রং, এটা হয় ফিউকোজ্যান্থিনের জন্য। হতে পারে তোমার নীল রং, এটা হয় তোমার ফাইকোসায়ানিনের জন্য। এগুলো সব কি? এগুলো রং। এগুলো কি বলা হয়? রং বা রঞ্জক, ইংরেজিতে বলে পিগমেন্ট। আর এটা হচ্ছে প্লাস্টিডের নাম। তাহলে যে প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট তার মধ্যে থাকবে সবুজ ক্লোরোফিল। যে প্লাস্টিডের নাম ক্রোমোপ্লাস্ট তার মধ্যে থাকবে এই সব রঞ্জক পদার্থ, লাল ফাইকোরেথ্রিন বা কমলা ক্যারোটিন বা হলুদ জ্যান্থোফিল বা বাদামি ফিউকোজ্যান্থিন বা নীল ফাইকোসায়ানিন ইত্যাদি। আর যেটা লিউকোপ্লাস্ট, সেটা কেন রং হয়? সেটা কিন্তু রং হয় তার ভিতরে বিভিন্ন খাদ্য সঞ্চিত থাকে, সেই জন্য তার রং যে সাদা হয়, সাদা, এই সাদা রংটা হয় তার ভিতরে সে বিভিন্ন রকমের খাদ্য সঞ্চয় করে রাখে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এই দুইটা প্লাস্টিড হচ্ছে রং সঞ্চয় করে, আর এই প্লাস্টিডটা রং সঞ্চয় করে কিন্তু তার রংটা তৈরি হয়েছে ভেতরে খাদ্যের জন্য। অর্থাৎ এটা এমন একটা কৌটা, এর মধ্যে সাদা রঙের খাদ্য রিজার্ভ আছে, খাদ্যের কৌটা। এখন এই খাদ্য আবার 3 রকম, তাই না? খাদ্য কয় রকম? শর্করা, আমিষ আর স্নেহ, 3 রকমের খাদ্য আছে। এবং এই 3 রকমের খাদ্যের রঙই কিন্তু সাদা। বুঝতে পারছো? মানে কোষের মধ্যে যেটা থাকে, অন্তত কোষের মধ্যে যে খাদ্যটা সঞ্চিত থাকে তাদের রং হচ্ছে সাদা। যেমন শর্করার কথা বলি, তোমার যত চাল, গম, এগুলো গুঁড়া করলে রং কেমন দেখা যায়? সাদা স্যার। সাদা। তাহলে ওই চালের মধ্যে, ওই গমের মধ্যে, অথবা ওই ভুট্টার মধ্যে তোমার প্লাস্টিড আছে। কেমন প্লাস্টিড? যে তোমার শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রেখেছে। কারণ আমরা তো জানি চাল, গম, ভুট্টা এগুলো সব শর্করা। তাহলে ওদের মধ্যে এমন প্লাস্টিড আছে যে প্লাস্টিডের নাম হচ্ছে, আমরা বলবো যার মধ্যে শর্করা সঞ্চিত থাকে, সেই প্লাস্টিডকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। এবার আমিষ সঞ্চয় করে এমন প্লাস্টিডও আছে। যেমন মনে করো তোমার এই যে তোমরা খাও, কি বলা যায়, অনেক সময় মাশরুম খাও না? মাশরুম, জি স্যার। মাশরুমের মধ্যে কিন্তু প্রোটিন থাকে। তাহলে সেই মাশরুমটা কিন্তু তোমার সাদা রঙের। সাদা রঙের প্রোটিন সঞ্চয় করে এরকম অনেক আছে। যেমন শিমের বীজ আছে, শিমের বীজ। তারপর হচ্ছে তোমার চীনা বাদাম আছে, মাশরুম আছে, এগুলোর মধ্যে প্রচুর প্রোটিন থাকে। কিভাবে থাকে? এরকম গোল গোল থলির মতো থাকে কোষের মধ্যে। এটা ধরো কোষ, এর মধ্যে ছোট ছোট গোল গোল থলির মতো আছে, প্যাকেটের মতো আছে। সেই প্যাকেটের মধ্যে প্রোটিনটা রিজার্ভ থাকে। ওই প্যাকেটটার নাম, ওই থলিটার নামই হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন লিউকোপ্লাস্টের মধ্যে, যে লিউকোপ্লাস্টের মধ্যে এই রকমের প্রোটিন রিজার্ভ থাকে, সেই লিউকোপ্লাস্টের নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট। এটাও লিউকোপ্লাস্ট, এটাও লিউকোপ্লাস্ট। এটার সঞ্চয় করে শর্করা, সেই জন্য নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এটা সঞ্চয় করে আমিষ, সেই জন্য এটা নাম অ্যালিউরোপ্লাস্ট। একটা কোষের মধ্যে এটাও থাকতে পারে, আবার এটাও থাকতে পারে। যেমন তুমি চাল, চাল যখন আমরা পড়বো, দেখবা যে কার্বোহাইড্রেট চ্যাপ্টার যখন পড়বো, দেখবা চালের মধ্যে প্রোটিন আছে একটা। চালের মধ্যে যেমন শর্করা আছে, স্টার্চ, চালের মধ্যে স্টার্চ থাকে, এটা শর্করা। আবার চালের মধ্যে অরাইজেনিন থাকে, এটা কিন্তু প্রোটিন। তাহলে চালের মধ্যে কিন্তু শর্করাও আছে, প্রোটিনও আছে, প্রোটিনটা কম আর কি। এখন চালের মধ্যে, চালের একটা কোষ যদি তুমি নাও, ধরো এটা একটা চালের কোষ,
তার মধ্যে দেখবা গোল গোল এরকম থলির মতো আছে, প্রত্যেকটা থলিরই রং সাদা, এরা সবাই লিউকোপ্লাস্ট। কোন থলির মধ্যে আছে স্টার্চ সঞ্চয় করা, সেই লিউকোপ্লাস্টের নাম হবে অ্যামাইলোপ্লাস্ট। কোন কোন থলির মধ্যে তুমি দেখবা প্রোটিন সঞ্চয় করা, মনে করো এই অরাইজেনিন নামক প্রোটিন সঞ্চয় করা, সেটাও লিউকোপ্লাস্ট, কিন্তু তার নাম হবে কি অ্যালিউরোপ্লাস্ট। আবার দেখবা কোন কোন থলির মধ্যে স্নেহ সঞ্চয় করা আছে, তেল জাতীয় পদার্থ, যেমন তুমি নারকেল তেল বা সরিষার তেল। আবার এই যে চীনাবাদামের মধ্যেও তেল আছে, তেল থাকে এমন ছোট ছোট থলি আছে সাদা রঙের দেখতে, তেলটাও সাদা থলিটাও সাদা, তাহলে সেটাও একটা লিউকোপ্লাস্ট। সাদা রঙের যেহেতু থলি, তাহলে সেটাও লিউকোপ্লাস্ট, কিন্তু সেই লিউকোপ্লাস্টের নাম কি? সেই লিউকোপ্লাস্টের নাম হচ্ছে ইলাইওপ্লাস্ট। তাহলে দেখো এরা সবাই লিউকো মানেই সাদা, প্লাস্টিক থেকে প্লাস্ট, আর লিউকো মানে সাদা, মানে সাদা রঙের প্লাস্টিক। একটার মধ্যে আছে শর্করা, তার নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। একটার মধ্যে আছে আমিষ, তার নাম অ্যালিউরোপ্লাস্ট। একটার মধ্যে থাকে স্নেহ, তার নাম হচ্ছে ইলাইওপ্লাস্ট। তিনটাকে আবার একসাথে বলা যায় লিউকোপ্লাস্ট। বুঝছো না বোঝো নাই? বুঝছি তাহলে প্লাস্টিড সমূহের মধ্যে এই প্লাস্টিড গুলো হচ্ছে স্পেশাল, এরা সাদা রঙের, কিন্তু এদের সাদা রং তৈরি হয়েছে বিভিন্ন রকমের খাদ্য সঞ্চয়ের কারণে। তাহলে লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর ক্রোমোপ্লাস্ট সে হচ্ছে রঙিন প্লাস্টিড, তার কাজ কি? সে থাকে কোথায়? সে থাকে ফুলে, সে থাকে ফলে। ফুলের রং যে বিভিন্ন রঙের হয়, পাপড়ি, এগুলো ক্রোমোপ্লাস্টের জন্য হয়। ফলের যে বিভিন্ন রং হয় তাও ক্রোমোপ্লাস্টের জন্য। ফল, আবার একটা কথা আছে, এই ফল, একটা ফল অনেক সময় সবুজ থাকে, পাকার পরে রঙিন হয়ে যায়। এরকম অনেক ফল আছে না, বেশিরভাগ ফলই তো এরকম। এই যে আম, কলা, কাঁচা অবস্থায় তো একদম সবুজ, কিন্তু পাকার পরে কি হয়? রঙিন, লাল কমলা হয়ে যায়। লাল হয়, হ্যাঁ কমলা হয়, হলুদ হয়। পেঁপে কাঁচা অবস্থায় সবুজ, পাকার পরে রঙিন, এরকম অনেক ফল আছে। যখন সে সবুজ থাকে তখন সেখানে থাকে ক্লোরোপ্লাস্ট। তারপর আস্তে আস্তে যখন সে রঙিন হয়ে যায়, ওই ক্লোরোপ্লাস্ট গুলোই আস্তে আস্তে ক্রোমোপ্লাস্ট হয়ে যায়। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, কিন্তু অনেক সময় আবার হয়ও না। যেমন একটা পাতা সবুজ, তার মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল, কিন্তু দেখা যাবে যে যে সে সারা জীবনই এরকম সবুজ থাকতেছে। সে তো একটা ফল বা ফুলের মতো আস্তে আস্তে রঙিন হয়ে যায় না। সে কারণে এটা নির্ভর করে তার রাসায়নিক গুণাগুণের উপর। এই যে ক্যারোটিন বা জ্যান্থোফিল বা ক্লোরোফিল, এদের আবার কেমিক্যাল কম্পোজিশন আছে। ক্লোরোফিলের মধ্যে আবার এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এই কেমিক্যাল কম্পোজিশনের উপর নির্ভর করে যে কোন ক্লোরোফিল এই ক্যারোটিন বা জ্যান্থোফিলে রূপান্তরিত হবে, আবার কোনটা হবে না। কোনটা হয়, কোনটা হয় না। অনেক ফলের রং সবুজ থাকে, সারা জীবনই সবুজ থাকে, কখনোই তার রং আর পাকলেও তার রং সবুজ থাকে। কলার মধ্যে এমন একটা কলা আছে, পাকবে কিন্তু তার রং সবুজই থাকবে, আছে না এরকম? জি স্যার। আচ্ছা, এক তার প্রকার মানে আমও ওই আছে। হ্যাঁ, আমের মধ্যেও আছে। হ্যাঁ, তার মানে ওই ক্লোরোফিলটা কখনোই এই ক্যারোটিন বা জ্যান্থোফিল হবে না। আবার অনেক ক্লোরোফিল ক্যারোটিন বা জ্যান্থোফিলে হয় পরিবর্তন, তখন রঙিন হয়ে যায়। তো যাই হোক, এই ক্রোমোপ্লাস্ট যারা যারা রঙিন প্লাস্টিক, তাদের দরকারটা হচ্ছে ফুলে বা ফলে থাকার দরকার আছে। ফুলের রং যদি রঙিন না হতো, তাহলে কিন্তু পোকামাকড় বা পাখি ওই ফুলটাকে খুঁজে পাইতো না। খুঁজে না পাইলে মধু খাইতে পারতো না, আর মধু খাইতে না গেলে পরাগায়ন হইতো না। পরাগায়ন না হলে বীজ হইতো না, বীজ না হলে ওই ফুলের গাছ নতুন তৈরি হতো না। তাহলে ফুলের পরাগায়নের জন্য রঙের দরকার। তার মানে এই ক্রোমোপ্লাস্টের দরকার হচ্ছে রঙের জন্য, আর রঙের কারণে ফুল মানে ওই প্রাণীরা আকৃষ্ট হয়। আবার ফলেরও রঙের দরকার আছে। একটা ফল যদি পাকার পরে রঙিন হয়, তখন সেটা দৃষ্টি আকর্ষণ করে। আমরা যারা ফল খাই আমাদেরও আকর্ষণ করে। আবার অনেক প্রাণী আছে যারা ফল খায়, বনে যে সমস্ত ফল পেকে থাকে প্রাণীরা খায়, ওই ফলটার রং যদি রঙিন না হয়তো পাতার মধ্যে লুকায় থাকতো, সে আর দেখতো না।
ফল যদি রঙিন হয় তাহলে পাখি পোকামাকড় বা প্রাণীরা তাকে খুঁজে পায় সহজেই, ফলটা খাবে। ফল খাইলে লাভ কি? লাভ হচ্ছে ফলের মধ্যে যে বীজ থাকে সেই বীজটাকে তুমি বের করে নিয়ে আসবা, সেই বীজটা তখন মাটিতে পড়বে, ওই বীজ থেকে নতুন একটা চারা তৈরি হবে। অথবা তুমি ফলটা যখন খাবা, ফলটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা, ফলের বীজটাও তোমার সাথে সাথে যাবে, তাহলে ওই গাছটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারবে। কি কৌশল আল্লাহ তাআলার, দেখছো? ফলের মধ্যে রং লাগাই দিছে, ফুলের মধ্যে রং লাগাই দিছে, তোমার আমার স্বার্থে না, গাছের স্বার্থে। কি কথা ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, উনি এমন মহাজ্ঞানী, ওনার কাজ কত সূক্ষ্ম, তার কি বলবো, কোটি কোটি ভাগের এক ভাগও বোঝার মতো জ্ঞান আমাদের নাই যে ওনার কাজ কত সূক্ষ্ম। প্রয়োজন ছাড়া এই মহাবিশ্বের কোনো কিছুই উনি করেন নাই, কিন্তু সব প্রয়োজন আমরা এখনো জানতে পারি নাই। তো ঠিক আছে, এবার আমরা আসো প্রধান যে প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট সেটা নিয়ে কথা বলি। ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে প্রধান প্লাস্টিড, যেহেতু উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি। এটা হচ্ছে সবুজ প্লাস্টিড যার মধ্যে ক্লোরোফিল থাকে। এখন এই ক্লোরোপ্লাস্ট কিন্তু নানা রকম হয় দেখতে, বুঝতে পারছো? যদিও তুমি বেশিরভাগ ক্লোরোপ্লাস্ট এরকম একটা কাপের মতো বা পেয়ালার মতো বা থলির মতো, কাটলে পরে এরকম হবে। এর ভেতরে তুমি কতগুলো এরকম গোল গোল চাকতির মতো পাবা। এগুলোর ছবি আমি দিয়ে দেবো না তোমাদের গ্রুপে, কিছু ছবি নামায় নেট থেকে নিজেরাও নামায় নিতে পারো। এরকম প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি এইরকম জিনিসগুলো পাবা, আবার এটার সাথে এটার এরকম কানেকশন আছে। আর এখানে একটা তরল পদার্থ পাবা। এই যদিও বেশিরভাগ ক্লোরোপ্লাস্ট দেখতে এরকম পেয়ালার মতো বা কাপের মতো, কিন্তু এছাড়াও কিন্তু অন্যান্য আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে, বিশেষ করে শৈবাল। এই শৈবালের মধ্যে তুমি বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাবা। আমি গ্রুপে ছবি দিয়ে দেবো, না দেখবা কিছু কিছু শৈবালের ক্লোরোপ্লাস্ট আছে এরকম এরকম তারার মতো, তারকাকার ক্লোরোপ্লাস্ট, এরকম তারার মতো ক্লোরোপ্লাস্ট দেখা যায়, এমন অনেক শৈবাল আছে। আবার এমন অনেক শৈবাল আছে যাদের দেহে এরকমের এরকমের প্রত্যেকটা কোষে এরকম সাপের মতো পেঁচানো ক্লোরোপ্লাস্ট আছে। স্পাইরোগাইরে একটা শৈবাল আছে না, নাম শুনছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওদের দেহের ভিতরে ছবি দিয়ে দেবো না আমি, দেখবা গ্রুপে ছবি দিয়ে দেবো না একটু পরে, এরকম সাপের মতো পেঁচানো ক্লোরোপ্লাস্ট, সর্পিলাকা। আবার একটা শৈবাল আছে, তাদের প্রত্যেকটা কোষের মধ্যে ধরো এরকম কোষগুলো এরকম অনেকগুলো লম্বা লম্বা কোষ থাকে। কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টটা কেমন, ধরো নিউক্লিয়াসটা এই, ক্লোরোপ্লাস্টটা কি কিভাবে দেখাবো, এরকম এরকম এই টোটালটাই ক্লোরোপ্লাস্ট, দুই দিক দিয়ে এরকম আগায় এসে ঘিরে ধরে ক্লোরোপ্লাস্টটাকে। 3D ছবি কিভাবে দেখাবো, এই যে এরকম, এইটা কিন্তু এরকম এর দুই দিক দিয়ে এরকমের ভাঁজ করে এসে পেঁচায় ধরছে, এটা নিউক্লিয়াস। এই টোটালটা কিন্তু ক্লোরোপ্লাস্ট, ওই পেছন থেকে আসছে আর দুই মাথায় এরকম বের হয়ে আসছে, এই যে এই দুই মাথায় এসে এরকম সামনে দিয়ে ঘিরে ধরছে, এরকমের ক্লোরোপ্লাস্টও আছে। এই ক্লোরোপ্লাস্টকে বলে গার্ডেল ক্লোরোপ্লাস্ট। গার্ডেল, গার্ড থেকে গার্ডেল কথাটা আসছে। গার্ডেল মানে হচ্ছে বেষ্টন করে রাখা, নিউক্লিয়াসটাকে দুই দিক দিয়ে এরকম পেঁচায় বেষ্টন করে রাখা। এই পেছনে আমি যেসব জায়গায় এখন হাত রাখতেছি আর দুই পাশে এরকমের সামনের দিক দিয়ে এসে দুই মাথাটা বের করে ওরা পেঁচায় দিচ্ছে, এই বিশেষ ক্লোরোপ্লাস্টও তুমি পাবা। এটা পাবা তুমি ইউলোথ্রিক্স একটা শৈবাল আছে, সেই শৈবালে পাবা, বুঝতে পারছো? আবার এমন একটা শৈবাল আছে, সেই শৈবালের ক্লোরোপ্লাস্ট এরকম জালের মতো, সারা দেহে এরকমের ক্লোরোপ্লাস্ট এরকম। এই যে দেখলাম না আমি, এই যে দেখতেছো না আমি এখন এই যে হাত বুলাইতেছি, এগুলো সব ক্লোরোপ্লাস্ট। আবার এই যে আড়াআড়ি দিছি, এটাও ক্লোরোপ্লাস্ট। লম্বা লম্বা সুতার মতো ক্লোরোপ্লাস্ট, লম্বা লম্বা সুতার মতো ক্লোরোপ্লাস্ট এইভাবে থাকে, এভাবে থাকে, যাতে করে একটা জালের মতো অবস্থা তৈরি হয়। এটাকে বলা হয় জালিকাকার ক্লোরোপ্লাস্ট। এই জালিকাকার ক্লোরোপ্লাস্ট তুমি পাবা, একটা শৈবাল আছে নাম ইডোগোনিয়াম, সেই শৈবালে তুমি জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাবে।
বুঝতে পারছো? তো এই যে শৈবালের মধ্যে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, কখনো সর্পিল আকার, এগুলো বইয়ে আছে তোমাদের, কখনো জালিকাকার, কখনো বেষ্টন করে গার্ডেল আকার, এরকম নানা রকমের ক্লোরোপ্লাস্ট আছে, কখনো তারকাকার আছে। কিন্তু শৈবাল ছাড়া অন্যান্য যত উদ্ভিদ আছে তাদের বেশিরভাগেরই ক্লোরোপ্লাস্ট হচ্ছে এরকম কাপের মতো বা পেয়ালার মতো। এখন এই ক্লোরোপ্লাস্টের ছবিটা আমি আঁকলাম। এটার বাইরে একটা মেমব্রেন আছে, আবার ভেতরেও একটা মেমব্রেন আছে। ওই যে দেখো, এটা বাইরের মেমব্রেন আর ওইটা ভেতরের মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে বলে এক্টোডার্ম আর ভেতরের মেমব্রেনটাকে বলে এন্ডোডার্ম। এন্ডোডার্ম। এখানে একটু চাপাচাপি হয়ে যায়, আমি পরের পৃষ্ঠায় যাই। কি তোমাদের ক্লাস কেমন লাগতেছে বলো? ভালো স্যার। ঠিক আছে, ক্লাস রেগুলার করবা, বন্ধ দিবা না। আর বাসায় নিজেরা পড়বা, আমি নোট দিলে সেগুলো তুলবা, সুন্দর করে সব তুলবা, পড়বা বাসায় বসে, ভালো লাগবে। একদিন করবা একদিন করবা না, তাহলে কিন্তু ভালো লাগবে না। পড়তে ইচ্ছে না করলে ভালো লাগবে না, যেদিন মনে হবে যে পড়বো না, মাসের প্রথমে গ্রুপ থেকে লিভ নিবা। এরকম করবা না যে মাসের 20 তারিখ 25 তারিখ পর্যন্ত পড়া বেতন না দিয়ে লিভ নিব, ওরকমের অন্যায় কাজ করবা না। তোমার মনে হচ্ছে যে এখন আর পড়তে ইচ্ছে করে না, বা আমি পড়বো না, বা ভালো লাগে না, বা আমার সময় নাই, তুমি মাসের প্রথম থেকে লিভ নিবা। যে কয়দিন পড়বা সেই কদিন খেয়াল রাখবা তুমি কয়দিন পড়তেছো। সততা জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান। পড়ালেখার জন্য তো বটেই, কোনো কিছুতেই অসৎ হবে না, সবসময় সততা বজায় রাখবো। অনেক স্টুডেন্ট আছে আমার খুব প্রতি মাসেই এরকম হয়, ক্লাস রেগুলার করে না, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না। এখন তুমি কোন দিন ক্লাস করো কোন দিন করো না, এটা কি আমার পক্ষে মনিটর করা সম্ভব? তাহলে তো আমার সারাক্ষণ এই মনিটরিং নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমি আমাকে মনিটর করব, তুমি তোমার নিজেকে মনিটর করবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ এই মাস পড়বা, গ্রুপে থাকবা। যদি মনে করো যে না আমি পড়বো না, গ্রুপ থেকে চলে যাবে। গ্রুপে থেকে যদি তুমি ক্লাস না করো, ধরো এটা রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিব, এটার ক্লাস নোট আমি গ্রুপে দিয়ে দিব। ক্লাস নোট যদি পাওয়া যায় আর রেকর্ড যদি পাওয়া যায়, তাহলে ক্লাসে অ্যাটেন্ড না করলেও কিন্তু 90% কভার করা যায়, কি ঠিক কিনা? জি স্যার। এখন একজন স্টুডেন্ট ক্লাসের রেকর্ডটা দেখবে, ক্লাস নোটটা সে টুক করে নিয়ে নিবে, ক্লাসে ঢুকবে না। এভাবে করে সে ক্লাসে কন্টিনিউ করে করে যদি বেতনের কথা বলি, 20 তারিখে বা 25 তারিখে বেতন নিয়ে বলবে, বেতন না দিয়ে বলবে স্যার আমি তো খুব ব্যস্ত ছিলাম এই মাসে, তো স্যার আমি ক্লাস করতে পারি নাই, তাহলে স্যার আমি এখন আর পারবো না ক্লাস করতে, আমি চলে যাই। এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। অবশ্যই অন্যায়। অবশ্যই অন্যায়। তুমি যদি মনে করো যে ক্লাস করবে না, তুমি প্রথমেই চলে যাও। তুমি গ্রুপে থাইকা রেকর্ড নিবা, গ্রুপে থাইকা ক্লাস নোট নিবা, বেতন না দিয়ে বলবা যে আমি তো স্যার ক্লাস করতে পারি না। ক্লাস করতে পারো না, তুমি গ্রুপে থাকলে কিন্তু বেতন দিতেই হবে। একজন স্টুডেন্ট গ্রুপে যদি থাকে, বেতন 1 টাকা হোক 5 টাকা হোক, গ্রুপে থাকলে সে ক্লাস করুক বা না করুক, তাকে কিন্তু বেতন দিতে হবে। তুমি যদি ক্লাস করতে না চাও, নিজের থেকে গ্রুপ থেকে বিদায় নিবা, এবং সেটা মাসের প্রথমেই নিবা। আচ্ছা, এই যে ক্লোরোপ্লাস্ট একটু বড় করে আঁকলাম, বাইরের যে আবরণ নাম হচ্ছে এক্টোডার্ম, ভেতরের যে আবরণ নাম হচ্ছে এন্ডোডার্ম। দুই আবরণের মাঝখানে একটা স্পেস আছে, এই যেটা, এই স্পেসটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এবার আসো, ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে একটা তরল পদার্থ, পুরোটা একটা তরল পদার্থ দ্বারা ভরা থাকে। সেই তরল পদার্থটার নাম কি? তরল পদার্থটাকে অনেক সময় ম্যাট্রিক্স বলে, আবার অনেক সময় স্ট্রোমা বলে। স্ট্রোমা। পুরো এই কৌটাটার ভেতরটা একটা তরল দ্বারা ভরা থাকে, তরলটাকে ম্যাট্রিক্স বলে, আবার অনেক সময় স্ট্রোমা বলে। এই তরলের মধ্যে কতগুলো এরকম পাতলা পাতলা প্লেটের মতো, চাকতির মতো গঠন ভাসতে থাকে, এরকম একটা নিচে একটা, আরেকটা নিচে আরেকটা, 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 এরকম। এবং এইখানে অনেকগুলো চাকতি আমি একসাথে আঁকছি, আবার এখানে আঁকছি, আবার এখানে আঁকছি।
এই এক একটা চাকতির স্তূপ আর একটা স্তূপের সাথে এরকম কানেক্টেড থাকে নলের মাধ্যমে। এই তুমি ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি তাকাও তাহলে এই জিনিসগুলোই দেখতে পাবা, এই যে এরকম। এখন এই প্রত্যেকটা চাকতি যদি আমি আলাদাভাবে দেখাই, ধরো এই একটা চাকতি আমি ওখান থেকে বের করে নিয়ে আসলাম, সেটাকে আমি আবার কাটলাম, এটা হচ্ছে ওই ওখান থেকে একটা চাকতি বের করে নিয়ে আসছি, সেটা আমি এখানে কাটছি। এটা তার পিঠের দিক, এটা নিচের দিক, এর ভেতরটা এরকম ফাঁকা কাপকেকের মতো। এটা হচ্ছে মেমব্রেন আর ভেতরটা ফাঁকা। এই চাকতিটাকে বলা হয়, আমি কিন্তু ওখান থেকে একটা চাকতি বের করে নিয়ে এসে কাটছি, এটা হচ্ছে ভেতরটা দেখাচ্ছি কাইটা। ছবিতে বোঝা যায়? এই হ্যাঁ স্যার বোঝা। এই জিনিসটা এটা হচ্ছে তার পিঠের দিক, একটা 3D ভাব দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই চাকতিটাকে বলে থাইলাকয়েড। কি বলে? থাইলাকয়েড। থাইলাকয়েডের এটা হচ্ছে মেমব্রেন। প্রত্যেকটা থাইলাকয়েড এক স্তর বিশিষ্ট এরকম মেমব্রেন দ্বারা আবৃত। এটা কিন্তু একটা লেয়ার, ওই ফ্লুইড মোজাইক মডেলের মতো লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি একটা পাতলা মেমব্রেন দ্বারা এটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় মেমব্রেন। আর ভেতরটা এরকম ফাঁকা, ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। এটা হচ্ছে একটা থাইলাকয়েড। এরকমের অনেকগুলো থাইলাকয়েড একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম একটার উপরে একটা এরকম সজ্জিত হয়। এই যে থাইলাকয়েডের একটা স্তূপ তৈরি হয়েছে, এটাকে বলে গ্রানাম। কি বলে? গ্রানাম। গ্রানাম। তাহলে এটাও একটা গ্রানাম, এটাও একটা গ্রানাম, এটাও একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকমের অসংখ্য গ্রানাম থাকে, সবগুলো গ্রানামকে একসাথে বলে গ্রানা চক্র বা গ্রানা সাইকেল। একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে যতগুলো গ্রানাম থাকে সবগুলো গ্রানামকে একসাথে বলে গ্রানা চক্র। তাহলে আলাদাভাবে প্রত্যেকটা প্লেটের নাম থাইলাকয়েড। যখন একসাথে অনেকগুলো থাইলাকয়েড একটা নিচে আরেকটা সজ্জিত হয় তখন তার নাম হয় গ্রানাম। এভাবে একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে যতগুলো গ্রানাম থাকে সবগুলোকে একসাথে বলে গ্রানা চক্র। এখনই আমি শেষ করব, আরেকটা কথা বলবো। এই যে এই গ্রানামটা এই গ্রানামের সাথে এই নলের মাধ্যমে যুক্ত হয়েছে, অথবা এই গ্রানামের সাথে এই নলের মাধ্যমে যুক্ত হয়েছে, এই নলটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলি বানানটা এরকম, LAMELLAE। এরকম নাম দেওয়া হয়েছে কেন? নাম দেওয়া হয়েছে এই জন্য, ল্যামেলা শব্দের অর্থই হচ্ছে নল। যেহেতু একটা তরল পদার্থ থাকে যার নাম স্ট্রোমা, এই যে বলছি স্ট্রোমা, এই নলগুলো যেহেতু স্ট্রোমার ভেতর দিয়ে যায়, এক গ্রানাম থেকে আরেক গ্রানামের মধ্যে যখন যায় নলগুলো স্ট্রোমা ভেদ করে যায়, তরল পদার্থের নাম স্ট্রোমা, তার ভেতর দিয়ে যায়, এই জন্য এই লম্বা নলগুলোর নাম হয়েছে স্ট্রোমা ল্যামেলি। বলো বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। আজকে এটুকুই থাকবে। আরেকটু কথা ছিল কিন্তু আমি আর এনার্জিতে পারছি না, আমি ওই আরেকটু কথা পরের দিন বলবো, তবে নোটটা আমি আজকে দিয়ে দিব। আজকে আমি কোষ, মেমব্রেন, সাইটোপ্লাজম আর প্লাস্টিডের পুরো নোট দিয়ে দিব, তোমরা সবাই তুলে নিবা। আর যারা নতুন অ্যাড হয়েছো কাল পরশুর মধ্যে আমাকে বিকাশে 410 টাকা পাঠিয়ে দিবা, বিকাশ নাম্বার আমি গ্রুপে দিয়ে দিব না। আর যারা ধরো দিতে এতদিনে ভুল করেছো, দেওয়া হয় নাই, মনে ছিল না বা ইত্যাদি ইত্যাদি, তারাও এই মাস কমপ্লিট হওয়ার আগে, আজকে 26 তারিখ, অবশ্যই বিকাশ কমপ্লিট করতে হবে। তা নাহলে পরের মাস থেকে কিন্তু আমি যাদের বেতন পাবো না তাদের কিন্তু ডিলিট করে দিব। আর অফলাইনে যারা দিছো তাদেরও ওখানে লিখে রাখছি আমি কারা কারা দিছো। যাদের বেতন ডিউ থাকবে তাদেরকে কিন্তু আমি এইভাবে কষ্ট করে সকালবেলা শুক্রবার 1.5 ঘন্টা পড়াবো না খেয়ে, অবশ্যই পড়াবো না, রেকর্ড দিব, নোট দিব, খাও পড়বা, প্রশ্নই ওঠে না। আমি কিন্তু অবশ্যই চেক করব, চেক করে গ্রুপ থেকে বাদ দিয়ে দিব। আর যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই, যারা লিখছো তো ভালো, যারা লেখো নাই তারা নাম, তুমি নিজে কোন ব্যাচে আসলে পড়ো সেই ব্যাচের টাইম আর কোন কোন চ্যাপ্টার তোমার ব্যাকআপ লাগবে সেটা লিখে একটা মেসেজ গ্রুপে দিয়ে রাখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।